হ্যালো এভরিওয়ান, এসএসসি পরীক্ষার্থী এবং নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদেরকে ডাকাত স্যারের আরও একটা ক্লাসে স্বাগতম। আজকে আমরা রসায়নের সপ্তম অধ্যায় রাসায়নিক বিক্রিয়া এই অধ্যায়ের ওপর আলোচনা করব। অলরেডি এই অধ্যায়ের ওপর একটা ক্লাস নেওয়া হয়েছে, ডে 1। আজকে হচ্ছে ডে 2। আর ডে 2তে কী পড়ব সেটা এখানে তোমাদেরকে সূচিপত্রের মধ্যে দিয়ে রাখছিলাম, যে ডে 2তে পড়ব হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার প্রকারভেদ। তোমরা যদি একটু দেখো, ডে 1এও কিন্তু রাসায়নিক বিক্রিয়ার প্রকারভেদ কিছু পড়াইছিলাম। আজকে হচ্ছে একদম বিস্তারিত পড়াবো এবং রাসায়নিক বিক্রিয়ার যতগুলা প্রকারভেদ আছে সবগুলা একবারে কভার হয়ে যাবে। অর্থাৎ আর কোথাও থেকে যদি কোনো প্রকারভেদ আসে দিয়ে যদি বলে যে এই বিক্রিয়াটা কী ধরনের বিক্রিয়া, তুমি হচ্ছে ব্যাখ্যা করে ফেলতে পারবা। এবং এইখান থেকে কিন্তু পরীক্ষার মধ্যে এমসিকিউ তো আসবেই আসবে। তোমাদের শর্ট কোশ্চেনও আসতে পারে, কাকে বলে আসতে পারে, ক মার্কের জন্য আসতে পারে, খ মার্কের জন্য আসতে পারে, সৃজনশীলের গতেও হচ্ছে এইখান থেকে প্রচুর কোশ্চেন আসে। সো আজকে আমরা বিক্রিয়ার প্রকারভেদ সম্পর্কে জানব। আর আমি তোমাদেরকে যেইভাবে পড়াবো, তোমরা, আমার বিশ্বাস যে তোমরা নিজে তো জিনিসটা ভুলবাই না। আমি যেইভাবে পড়াইছি তোমরা ভবিষ্যতে তোমাদের বাচ্চা কাচ্চাদেরকেও ঠিক সেমভাবে পড়াইতে পারবা। সো ক্লাসটা মনোযোগ সহকারে দেখো। সো গত ডেতে অর্থাৎ ডে 1এও কিন্তু তোমাদেরকে রাসায়নিক বিক্রিয়ার প্রকারভেদ পড়াইছিলাম, ঠিক আছে? এবং বলছিলাম যে এখানে যদি একটু দেখাই, বলছিলাম যে রাসায়নিক বিক্রিয়ার প্রকারভেদ হচ্ছে 4টা জিনিসের উপর নির্ভর করে। একটা হচ্ছে দিক অনুসারে। দিক অনুসারে কি পড়াইছিলাম মনে আছে? একমুখী বিক্রিয়া, উভমুখী বিক্রিয়া। তাপের পরিবর্তন অনুসারে, যদি একটা বিক্রিয়া সংগঠিত হইতে গেলে তাপ উৎপন্ন হয়, সেই ক্ষেত্রে আমরা বলি তাপ উৎপাদী বিক্রিয়া। আর যদি তাপ হারায় অর্থাৎ ঠান্ডা হয়ে যায়, ওই টাইপের বিক্রিয়াগুলোকে বলি হচ্ছে তাপ হারি বিক্রিয়া। সো এই দুইটা হচ্ছে ডে 1-এ পড়াই ফেলছি। এবং আজকে দেখো ডে 1ও লেখা দিছি যে এটা পড়াইছি সময়। এই দুইটা হচ্ছে ডে 2-তে পড়বো আজকে, অর্থাৎ 2 নম্বর ক্লাসে শিখব। ইলেকট্রন স্থানান্তরের উপর ভিত্তি করে রাসায়নিক বিক্রিয়ার প্রকারভেদ শিখব এবং আরও কিছু এক্সট্রা বিক্রিয়া শিখব। বুঝতে পারছো? সো আমরা চলো একবারে শিফট হয়ে যাই আমাদের ক্লাসে। সো এই হচ্ছে আমাদের আজকের ডে 2। আমি তোমাদের সাথে আছি ডাকাত স্যার। তোমরা যদি পরবর্তীতে কেউ ভিডিওটা দেখো এবং আমার সাথে যোগাযোগ করতে চাও, এটি হচ্ছে আমার নাম্বার, অর্থাৎ কোর্সে ভর্তি হওয়া সংক্রান্ত সকল তথ্য এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করলে অথবা কল দিলে পাবা। যাই হোক, আজকে আমাদের ডে 2-তে আমরা ইলেকট্রন স্থানান্তরের উপর ভিত্তি করে বিক্রিয়া কত প্রকার এবং কি কি এইগুলা হচ্ছে শিখব। সো শুরুতেই একটা জিনিস বুঝো যে ইলেকট্রন স্থানান্তরের উপর ভিত্তি করে বিক্রিয়া 2 প্রকার, একদম মুখস্থ। ইলেকট্রন স্থানান্তরের উপর ভিত্তি করে বিক্রিয়া 2 প্রকার। এখন বিক্রিয়া 2 প্রকার কি কি সেটা একটু যদি আমরা দেখি, রেডক্স বিক্রিয়া, নন রেডক্স বিক্রিয়া। শুরুতেই বলবা যে স্যার শুনতেই কেমন লাগতেছে যে রেডক্স বিক্রিয়া, নন রেডক্স বিক্রিয়া, এইগুলা কি কঠিন? কিচ্ছু কঠিন না। এইগুলোর নাম যদি দিত হচ্ছে যদুমিয়া বিক্রিয়া, এটাই পড়তা। কদুমিয়া বিক্রিয়া দিলে এটাই পড়তা। সো জাস্ট শুধু মনে রাখতে হবে ইলেকট্রন স্থানান্তরের উপর ভিত্তি করে বিক্রিয়া 2 প্রকার। একটা হচ্ছে রেডক্স বিক্রিয়া আর একটা হচ্ছে কি নন রেডক্স বিক্রিয়া। এখন এই যে রেডক্স বিক্রিয়া আসলে কি জিনিস, নন রেডক্স বিক্রিয়া আসলে কি জিনিস, এটা হচ্ছে একদম হাতের তৈরিতে তোমরা পারবা। কিভাবে? আমি যদি একটু বলি, ইলেকট্রন স্থানান্তরের উপর ভিত্তি করে, তার মানে ইলেকট্রনটা হচ্ছে এইখানে ফ্যাক্ট। সো কি ফ্যাক্ট? একটা বিক্রিয়া সংগঠিত হইতে গেলে ইলেকট্রন স্থানান্তর হয়েছে কি হয়েছে না, যদি হয়ে থাকে তাহলে এক প্রকার, যদি না হয় তাহলে এক প্রকার, তাই তো? সো এইটাই হচ্ছে রেডক্স বিক্রিয়া আর নন রেডক্স বিক্রিয়া। রেডক্স বিক্রিয়ায় ইলেকট্রন স্থানান্তর হয় আর নন রেডক্স বিক্রিয়ায় কি হয়? ইলেকট্রন স্থানান্তর হয় না। এইটার উপরই আসলে বেসিস করে তোমার বিক্রিয়াকে ভাগ করা হয়েছে রেডক্স আর নন রেডক্সে। সো এখন পরীক্ষায় যদি আসে রেডক্স বিক্রিয়া কাকে বলে, ঠিক আছে? সো লিখবা যে বিক্রিয়ায় ইলেকট্রনের আদান প্রদান ঘটে তাকে রেডক্স বিক্রিয়া বলে। দেখছো, রেডক্স বিক্রিয়ার মধ্যে কি হবে? ইলেকট্রনের আদান প্রদান হবে। কেমনে আদান প্রদান হয়েছে, কোন জায়গা দিয়ে আদান প্রদান হয়েছে, ওইটা তোমার এখন জানার দরকার নাই। জাস্ট
ইলেকট্রন স্থানান্তর হইলে রেডক্স, না হইলে কি নন রেডক্স। এই যে বিক্রিয়া ইলেকট্রনের আদান প্রদান ঘটে তাকে রেডক্স বিক্রিয়া বলে। তাহলে নন রেডক্স বিক্রিয়া কি হবে বলতো? যে বিক্রিয়ায় ইলেকট্রনের আদান প্রদান ঘটে না তাকে নন রেডক্স বিক্রিয়া বলে। এটা কি ইজি ছিল নাকি কঠিন ছিল? যাই হোক, তোমাদের সবার নাম পড়বো আমি, যদিও এখন রেকর্ড ক্লাস নিচ্ছি, বাট কোর্সে যারা যারা আছো সবার নাম আমি একটু পরেই পড়বো, যাতে তোমরা ক্লাসটা দেখার সময় তোমরা একটা ফিলিংস পাও এবং একটা স্মৃতি থাকে তোমাদের। যাই হোক, রেডক্স অর্থ মানে এটা তোমাদেরকে যদি রেডক্সের জায়গায় জারণ বিজারণ দিয়ে দেয় তাইলেই কট খেয়ে যাবা। যে পরীক্ষার মধ্যে যদি আসে জারণ বিজারণ বিক্রিয়া কাকে বলে, এটাই জারণ বিজারণ বিক্রিয়ার সংজ্ঞা। যে বিক্রিয়ায় ইলেকট্রনের আদান প্রদান ঘটে তাকে জারণ বিজারণ বিক্রিয়া বলে। বাট তোমরা এটাই যদি না জানা থাকতো যে রেডক্স অর্থ জারণ বিজারণ, তাইলে তোমরা পারতা না। তার মানে এখন দেখো তো রেডক্স অর্থ কি? রেডক্স অর্থ জারণ বিজারণ বিক্রিয়া। তাহলে পরীক্ষার মধ্যে যদি আসে যে রেডক্স বিক্রিয়া কাকে বলে, তাইলেও এই সংখ্যা। পরীক্ষার মধ্যে যদি আসে জারণ বিজারণ কাকে বলে, তাইলেও কি এই সেম সংখ্যা। এখন ধরো একটা মাঠ আছে, ঠিক আছে, একটা মাঠ আছে, মাঠের মধ্যে অনেক মানুষ আছে, 100 জন মানুষ আছে। তো আমি সবার প্রথম বললাম যে ছেলে কারা আছে, মেয়ে কারা আছে, তারা আলাদা হয়ে যাও। বুঝতে পারছো? সো এরকম যে রেডক্স কারা আছে, মানে যারা ইলেকট্রন স্থানান্তর করে, আদান প্রদান করে, আর এরা কি ইলেকট্রন আদান প্রদান করে না। তার মানে আমি এখানে দুইটা গ্রুপ পাইলাম, করে আর করে না। তারপর মাঠের মধ্যে কি পাইলাম বুঝছো, কিন্তু আমি কিন্তু এমনি এমনি উদাহরণ দিতেছি না। মাঠের মধ্যেও দুইটা গ্রুপ পাইলাম, একটা ছেলে গ্রুপ আর একটা কি মেয়ে গ্রুপ। এখন ছেলে গ্রুপের মধ্যে কোন বয়সের ছেলে আছে, এটারে মানে আমরা কেন ছেলে বলবো, আবার ওইটার মধ্যে মেয়ে আছে, মেয়েরা কোনটায় মেকআপ করছে, কোনটায় টিপ পরছে, কোনটায় শাড়ি পরছে, কোনটায় 3 পিস পরছে, এগুলো আমরা খুঁটিনাটি করে দেখতে পারি না? পারি তো। এখন আমরা ঠিক সেম একটু খুঁটিনাটি করব, রেডক্স বিক্রিয়ার মধ্যে আন্ডারে কারা কারা আছে, নন রেডক্স বিক্রিয়ার আন্ডারে কারা কারা আছে। তো সবার প্রথম আমরা রেডক্স বিক্রিয়া সম্পর্কে জানি। রেডক্স বিক্রিয়া তোমার রেডক্স বিক্রিয়া সংযোজন বিক্রিয়া, বিয়োজন বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া, দহন বিক্রিয়া। এগুলো সবার শেষে আসলে একটা জিনিস যুক্ত, যে এরা সবাই বিক্রিয়া। তাহলে সংযোজন বিক্রিয়ায় পরীক্ষার মধ্যে যদি আসে ইলেকট্রন স্থানান্তর হয় কি হয় না? অবশ্যই হয়, যেহেতু রেডক্স বিক্রিয়া আন্ডারে আছে। বিয়োজন বিক্রিয়াও কি রেডক্স বিক্রিয়ার আন্ডারে আছে। প্রতিস্থাপন বিক্রিয়াও কি রেডক্স বিক্রিয়ার আন্ডারে আছে। দহন বিক্রিয়াও কি রেডক্স বিক্রিয়ার আন্ডারে আছে। এখন এই যে বিক্রিয়াগুলা যে কি, কেমনে বুঝবা সংযোজন, কেমনে বুঝবা বিয়োজন, কেমনে বুঝবা প্রতিস্থাপন, কেমনে বুঝবা দহন, সব কিছুই বুঝাবো এবং চোখের দেখাতেই বুঝে ফেলবা। এবং চোখের দেখাতেই যে বুঝে ফেলবা, ডাকাত স্যার যে তোমাদেরকে সহজভাবে পড়াইতেছে, এইখানেই একটু দেখো। রেডক্স বিক্রিয়া মানে প্রেম। এইখানেই দেখো, এই জিনিসটা বুঝাই, তাইলেই বুঝতে পারবা যে স্যার অনেক সহজভাবে বুঝাবে। রেডক্স বিক্রিয়া মানে কি? রেডক্স বিক্রিয়া মানেই প্রেম। ঠিক আছে? সো তোমরা যারা ক্লাসটা দেখতেছো, সো তোমরা কিন্তু এখন তোমাদের সবার দায়িত্ব কমেন্ট করা। কমেন্ট করা লিখবা লাভ ফ্রম, তারপর তোমার নাম লিখবা। ঠিক আছে? লাভ ফ্রম তোমার নাম লিখবা। যেমন আমার নাম লিখলাম যে ডাকাত স্যার, লাভ ফ্রম ডাকাত স্যার। তুমি লিখবা লাভ ফ্রম তোমার নাম। ঠিক আছে? সো আমরা আসি, প্রেম জিনিসটা কি। সবার প্রথম দুইটা মন কি হয় বলো তো? দুইটা মন কি হয়? দুইটা মন একত্রিত হয় সবার প্রথম, বা দুই ছেলে এবং মেয়েদের মন কি হয়? একত্রিত হয়, তাইলেই কি হয়? প্রেম হয়। তাহলে সংযোজন, বুঝছো? তো প্রেম হওয়ার পরে কিছুদিন পরে কি হবে? এটা তো সবাই জানে, প্রেম হয়ই ব্রেকআপ হওয়ার জন্য। তাহলে কিছুদিন পর ব্রেকআপ হবে। তাহলে এই যে কি হয়েছে, ব্রেকআপ হয়েছে, তার মানে এটা কি? বিয়োজন। তাহলে রেডক্স বিক্রিয়ার দুইটা কি মনে থাকবে? যে প্রেম, সংযোজন মানে দুইটা মনের মিলন হয়েছে, বিয়োজন মানে দুইটা মনের কি হয়েছে? দুইটা মনের আবার বিচ্ছেদ হয়ে গেছে। তারপর কি হবে জানো? যে প্রতিস্থাপন, অর্থাৎ বিয়োজন হওয়ার পরে, ব্রেকআপ হওয়ার পরে, ঠিক আছে, তো তুমি যদি ছেলে হও, তাহলে তোমার ব্রেকআপ হওয়ার পরে
তোমার গার্লফ্রেন্ড হয়ে গেছে এক্স, এখন তোমার গার্লফ্রেন্ডের জায়গায় অন্য আরেকটা মেয়ে আসবে না? অবশ্যই তো আসবে। তার মানে তোমার গার্লফ্রেন্ডের জায়গায় অন্য আরেকজন আসছে। যেই জায়গায় তোমার গার্লফ্রেন্ড ছিল সে হয়ে গেছে এক্স, এখন এই জায়গাটা খালি নাই, কিন্তু অন্য আরেকজন আইসা পড়ছে। এটাকে বলা হয়েছে প্রতিস্থাপন। অথবা মেয়েদের ক্ষেত্রে উল্টাটা চিন্তা করতে পারো। তাইলে হচ্ছে প্রথমে কি হয়েছে, দুইটা মন একসাথে হয়েছে, যেটা সংযোজন। তারপর কি হয়েছে, বিচ্ছেদ হয়েছে, বিয়োজন। তারপর কি, এই গার্লফ্রেন্ডের চোরা ফেলা দিয়েছি, এই জায়গায় আরেকজন আসছে, এটা কি প্রতিস্থাপন। বুঝতে পারছো? তো সব কিছু শেষে দেখবা হচ্ছে তুমি এইসব সংযোজন, বিয়োজন আর প্রতিস্থাপনের খেলা খেলতে খেলতে তোমার কেরিয়ারই শেষ। অর্থাৎ তুমি পড়াশোনা একদম মানে হয়ে গেছো, খারাপ হয়ে গেছো, ঠিক আছে, এইসব প্রেম টেম করে। তখন তোমার মনের মধ্যে কি থাকবে, বা হচ্ছে তুমি এইসব তোমাকে ছাইরা চলে যায়, সেই কারণে তোমার মনের মধ্যে কি হবে, দহন হবে। দহন, দহন মানে কি বুঝো, যে পুরানো, ঠিক আছে, তোমার মন পুড়বে। অর্থাৎ সংযোজন, বিয়োজন, প্রতিস্থাপন, দহন, এই সবগুলো জিনিস হচ্ছে তোমার প্রেমের যে সিকোয়েন্স আছে, ঘটনা আছে, তোমাদের জীবনেও না, আমার জীবনেও না, এগুলো মানুষের জীবনে হয়, ঠিক আছে। সো মানুষের জীবনের কাহিনী দিয়ে আমরা এটা মনে রাখবো, সংযোজন, বিয়োজন, প্রতিস্থাপন, আর হচ্ছে কি দহন। এখন তোমরা বলবা যে স্যার এইগুলো তো বুঝলাম, সংযোজন বিক্রিয়া, বিয়োজন বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া, দহন বিক্রিয়া, এইগুলো হচ্ছে রেডক্স বিক্রিয়া, এইগুলোতে ইলেকট্রন স্থানান্তর হয়। ওকে ফাইন, বাট এইগুলো আমি চিনবো কিভাবে যে সংযোজন, বিয়োজন, কি চিনবোটা কিভাবে? ওকে, এটা তোমাদেরকে এরপরের পৃষ্ঠাতেই বুঝাবো, ঠিক আছে। তো আমরা রেডক্সের জন্য যেইগুলো শিখছি, একটু নন রেডক্সের জন্য শিখি যে কী কী আছে। নন রেডক্সের জন্য আর শিখার দরকার নাই, বাকি যেগুলো আছে এগুলো কি নন রেডক্স, যেমন প্রশমন, আর্দ্র বিশ্লেষণ, পানি যোজন, সমানুকরণ, অধক্ষেপণ, পলিমারকরণ। যদিও অধক্ষেপণ বিক্রিয়ার মধ্যেও রেডক্স আছে, বাট তোমাদের এসএসসির জন্য জাস্ট এগুলোই পড়ো, ঠিক আছে। আর বিচার বিশ্লেষণ ব্যতিক্রমে যাওয়ার কোনো দরকার নাই, কারণ তোমাদের বইতেই এভাবে দেওয়া। সো নিচের বিক্রিয়াগুলো কি নন রেডক্স। রেডক্সগুলো মনে রাখলে, নন রেডক্সগুলো স্পেশালি আর মনে না রাখলেও চলে, ঠিক আছে। সো চলো আমরা হচ্ছে রেডক্স এগুলো দিয়ে শুরু করি। সংযোজন, বিয়োজন, প্রতিস্থাপন, দহন, এগুলো দেখি কত কঠিন। আমার কাছে তো মনে হয় অনেক ইজি। তো চলো তো দেখি যে ইজি নাকি কঠিন। সংযোজন বিক্রিয়া। তো সংযোজন বিক্রিয়া নিয়ে আমি আসলে আলোচনা করতে চাই। ওই যে একটু আগে যে বললাম যে সংযোজন মানে কি, দুইটা মনের মিলন, মানে দুইটা আলাদা আলাদা জিনিস থাকবে, কি হবে, এক হবে। দুইটা জায়গায় তিনটাও থাকতে পারে, যে এক ছেলে, ওর কি দুই গার্লফ্রেন্ড থাকতে পারে না, তিন গার্লফ্রেন্ড থাকতে পারে না, বর্তমান যুগে থাকতেই পারে। সো অনেকগুলা মানুষ একসাথে হওয়া, বা তোমরা বন্ধু বান্ধবরা সবাই একসাথে হওয়া, এগুলো কি সংযোজন বিক্রিয়ার মতো জিনিস। তো এই দেখো যে দুইটা জিনিস ছিল, তীর চিহ্নের এই পাশে বলা হয় বিক্রিয়ক, এই পাশে বলা হয় কি উৎপাদ, এগুলো ডে 1-এ শিখাইছি। সো বিক্রিয়কে দেখো কয়টা জিনিস আছে, কয়টা যৌগ আছে বা মৌল আছে, দুইটা। হয়ে গেছে কয়টা যৌগ, একটা। ছিল কয়টা জিনিস, দুইটা। হয়ে গেছে কয়টা, একটা। মিলছে, এই যে ছিল দুইটা জিনিস, এই যে ছিল দুইটা জিনিস, হয়ে গেছে কয়টা, একটা। দুই মন মিলা কি হয়েছে, এক মন। এমন 3 মন মিললেও 1 মন হইলে কি তোমার সংযোজন বিক্রিয়াই। তার মানে হচ্ছে দেখো যে জারণ বিজারণ বিক্রিয়ায়, এই সংযোজন বিক্রিয়া কি, এটা কি রেডক্স বিক্রিয়া ছিল না? আর রেডক্স বিক্রিয়ার বাংলায় কি, জারণ বিজারণ বিক্রিয়া। সো যে জারণ বিজারণ বিক্রিয়ায় দুই বা ততোধিক, মানে দুইটা অথবা তারও বেশি রাসায়নিক পদার্থ, ঠিক আছে, এই যে যেগুলো কি রাসায়নিক পদার্থ পরস্পরের সাথে যুক্ত হয়ে একটি মাত্র উৎপাদ উৎপন্ন করে। দেখো এই যে এই দুইটা পরস্পরের সাথে যুক্ত হয়ে কয়টা উৎপাদ উৎপন্ন করছে, একটা উৎপাদ উৎপন্ন করছে, যে ফেরিক ক্লোরাইড। ফেরাস ক্লোরাইড ক্লোরিনের সাথে যুক্ত হয়ে কি ফেরিক ক্লোরাইড উৎপন্ন করছে, বা হচ্ছে নাইট্রোজেন আর হাইড্রোজেন যুক্ত হয়ে কি অ্যামোনিয়া তৈরি করছে। তাকে সংযোজন বিক্রিয়া বলে। তার মানে ইজিলি বুঝতে পারছো যে সংযোজন বিক্রিয়া কি, এখন দেখলেই চিনবা আশা করি, যে এই পাশে দুইটা থাকবে বা তিনটা থাকবে বা চারটা থাকবে, পাঁচটা থাকবে, ছয়টা থাকবে, এই পাশে যে উৎপাদ থাকবে কয়টা, একটা। আচ্ছা, তারপর আসি বিয়োজন। বিয়োজন মানে কি ব্রেকআপ বিক্রিয়া নাকি? আচ্ছা দেখি তো, এই যে দেখো বিয়োজন বিক্রিয়া তোমাদেরকে কলম দিয়েই তো উদাহরণ দিয়েছিলাম, যে এরকম ছিল, তারপর কি হয়েছে, ছিল একটা জিনিস, ব্রেকআপের পরে কয়টা জিনিস হয়েছে, আবার দুইটা। তার মানে এই যে দেখো ছিল একটা জিনিস, হয়েছে কয়টা, দুইটা। তাহলে একটা পদার্থ ছিল, ভাঙ্গে হচ্ছে কি দুই রকম দুইটা জিনিস হয়েছে।
একটা যৌগ ছিল, ভাইঙ্গা কি হয়েছে, দুই রকম জিনিস আসছে এইখান থেকে। সো এইটাকে বলবো হচ্ছে আমরা বিয়োজন। তাহলে এটা মানে সংজ্ঞাটাও খুবই সুন্দর। যে বিক্রিয়ায় একটি যৌগ ভেঙে, এই যে দেখো একটা যৌগ ভেঙে একাধিক যৌগ বা মৌলে পরিণত হয় তাকে কি বলে, বিয়োজন বিক্রিয়া বলে। বুঝতে পারছো? যে এটা একটা যৌগ, ঠিক আছে, এটা ভাইঙ্গা দেখো যে দুইটা কি হয়েছে, দুইটা, এটা একটা যৌগতে পরিণত হয়েছে আর এটা একটা কি ক্লোরিন অণুতে পরিণত হয়েছে। সো এইভাবে তুমি হচ্ছে দেখেই বুঝে ফেলতে পারবা যে বিয়োজন বিক্রিয়া আসলে কি জিনিস। এখন বলো তো, ওই যে র্যাডক্স বিক্রিয়ার মধ্যে হচ্ছে সংযোজন বিয়োজন নিয়ে তোমাদেরকে আর কোনো ঝামেলা আছে কিনা? যদি ঝামেলা না থাকে তাহলে হচ্ছে ক্লিয়ার লেখো। হ্যাঁ, CLEAR সংক্ষেপে লেখো না, হ্যাঁ, একটু ফুল ফর্মে লেখো, ক্লিয়ার। তো এই যে তোমরা হচ্ছে এত সুন্দরভাবে অলরেডি সবাই মনে হয় ক্লিয়ার লিখতেছো, তো তোমাদের আসলে নামটাও তো পড়া দরকার যারা যারা হচ্ছে আমার ক্লাস করো। তো সবার নাম যদি আমি একটু বলি, যে সৃজন, তারপর হচ্ছে শিবাম আমাদের সাথে যুক্ত থাকো, জান্নাত আক্তার সেতু, তারপর হচ্ছে আলিফ, আনিশা আঞ্জুম সুইবা, তারপর হচ্ছে সাউদামণি, রোহান, রোহান, তারপর হচ্ছে আমি সবার নাম, অনেকের নাম বাদও যাইতে পারে, আমি খুবই দুঃখিত। তারপর হচ্ছে আশরাফ রায়হান, তারপর হচ্ছে মুন আক্তার, তারপর নাফিস, গৌতম, আহনাফ, অহনা, শাহরিয়ার মুফতি, তাকিয়া, সবুজ, তারপর মিহাদ, আবরার, শয়ন, আরাফ মাহমুদ, ইয়াশফা রোজা, মুসাদ্দিক, সৌরভ, সামিয়া আফরিন, নুসরাত জাহান আলো, কানিজ কথা, লিবু সৈকত, শিবু দাস, আদিবা মুক্তা, তারপর হচ্ছে প্রতীক, আবির, আরাফ, আবিদ, তামিম আহমেদ, সায়েদামণি, তারপরে পিঙ্কি, আরও অনেকেই হচ্ছে আমার ক্লাস করো। সো তোমরা তোমাদের যাদের যাদের হচ্ছে এখন নাম বলছি, হ্যাঁ, অথবা নতুন যদি কেউ দেখে থাকো তাইলে হচ্ছে এখন আরেকটা কমেন্ট করবা, ঠিক আছে? সেই কমেন্টটা কি, সেটা হচ্ছে লিখবা যে RECO MENDED, রিকমেন্ডেড, ঠিক আছে? RECOMMENDED, রিকমেন্ডেড বাই, তারপর হচ্ছে তোমার নাম লিখবা। সো রিকমেন্ডেড বাই তোমার নাম লিখলে আমি একটা জিনিস বুঝতে পারবো, সেটা জানো কি, যে তুমি যে আমার স্টুডেন্ট, বা তোমার আসলে ইউটিউবে কি হয় যে জিমেল দিয়া তো আসলে ক্লাস দেখো, সো জিমেলের নাম ডিফারেন্ট থাকে, সো কে কমেন্ট করছো এটা আমি আসলে বুঝতে পারি না, তোমাদের নামগুলো বোঝা যায় না। সো রিকমেন্ডেড বাই হচ্ছে, ধরো তোমার নাম হচ্ছে শিবাম, তুমি লিখবা হচ্ছে শিবাম। রিকমেন্ডেড বাই তোমার নাম হচ্ছে আলো, তুমি লিখবা হচ্ছে আলো, ঠিক আছে? রিকমেন্ডেড বাই তোমার নাম হচ্ছে শাহরিয়ার, তুমি লিখবা শাহরিয়ার। সো এটা হচ্ছে তোমরা কমেন্ট করো, আমি তোমাদের সবার কমেন্টগুলো দেখবো। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমাদের সংযোজন বিয়োজন বিক্রিয়া অলরেডি শেষ, এখন হচ্ছে প্রতিস্থাপন আর হচ্ছে দহন বিক্রিয়া। তো চলো আমরা হচ্ছে প্রতিস্থাপন আর হচ্ছে দহন বিক্রিয়া দেখি। সো প্রতিস্থাপন বিক্রিয়া বুঝার আগে এটা একটু জিনিস বুঝো, যে তোমরা হচ্ছে অনেকে লিভার প্রতিস্থাপন শব্দটা শুনছো, তাই না? যে ধরো প্রতিস্থাপন জিনিসটা কি, যে এরা আর এরা দুইজন মিলা হচ্ছে কি করতেছে, সংসার করতেছে। বুঝতে পারছো? এরা এরা দুইজন মিলা কি করতেছে, সংসার করতেছে। তো হুট করে কি হয়েছে, এ হচ্ছে রাগ করে ডিভোর্স দিয়ে চলে গেছে। তো এই যে এর জায়গাটা এখন খালি না, এই জায়গায় নতুন একজন আসলো। বুঝতে পারছো? এই জায়গায় নতুন একজন আসলো, এটাই হচ্ছে প্রতিস্থাপন, মানে একজনের জায়গায় অন্যজন আসা। অথবা এইভাবেও চিন্তা করতে পারো, এইভাবে চিন্তা করলে আর একটু বেশি সুন্দর, যে ধরো এরা আর এরা হচ্ছে কি সুন্দরভাবে সংসার করতেছে, এটা হচ্ছে কালনাগিনী, ঠিক আছে? তো এইখানে আইসা একদম এটার লাথি দিয়া বের করে দিছে, তার মানে এটার জায়গায় এটার লাথি দিয়া বের করে দিছে, ঠিক আছে? লাথি দিয়ে যে এটার লাথি দিয়া বের করে যে কালনাগিনী যে বসছে, এটাই হচ্ছে প্রতিস্থাপন। বুঝতে পারছো? একজনের জায়গায় অন্যজন বসা। এখন তুমি জাস্ট সংক্ষেপে মনে রাখতে পারো, প্রতিস্থাপন বিক্রিয়া মানে হচ্ছে লাথি দেওয়া। প্রতিস্থাপন বিক্রিয়া মানে কি,
লাথি মারা। সো দেখো তো এইখানে দেখো জিঙ্ক আর হচ্ছে সালফিউরিক অ্যাসিড H2SO4, সো দুইটা হচ্ছে যুক্ত হওয়ার মানে দুইটা বিক্রিয়া করবে। তো বিক্রিয়া করলে কাহিনীটা দেখো কি, যে এই যে হাইড্রোজেন আছে না, এই যে হাইড্রোজেনের দিছে একটা লাথি জিঙ্কে, তো হাইড্রোজেন গেছে উইরা, সো হাইড্রোজেন উইরা গেছে, তো এই জায়গাটা খালি হয়েছে, তখন জিঙ্ক এসে এই জায়গায় বসে পড়ছে। সো এই যে কাহিনী দেখো, এই যে SO4, এই যে দেখো SO4, সো এই জায়গাটা খালি ছিল SO4 এর সামনে, সো এখানে এসে জিঙ্ক বসছে আর এটার লাথি দিয়ে কি পাঠাই দিছে। সো এইখানে দেখো সেম কাহিনী, এই যে জিঙ্ক, তারপর কি এফিকে কি করছে একটা লাথি মারছে, তো এফি আলাদা হয়ে গেছে আর এই জায়গায় কি জিঙ্ক এসে বসছে। সো এইটা তোমরা কি পারবা? কপার কি অনুযায়ী কপার হচ্ছে এটাকে লাথি দেওয়ার কথা, ঠিক আছে, লাথি দেওয়ার কথা। সো এখান থেকে হাইড্রোজেন উইরা চলে যাবে H2 আর এই জায়গায় কপার বসা যাবে, তাহলে CuSO4। বাট এমনটা অ্যাকচুয়ালি হয় না, ঠিক আছে, এই কারণেই হচ্ছে এখানে সুনীল নারায়ণ রাইকে দিলাম। বুঝতে পারছো? সুনীল নারায়ণ চিনো? এটার চেহারা হচ্ছে সুনীল নারায়ণের মতো। সুনীল নারায়ণ ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ার আর কি, সো ওর মাথার মধ্যে এরকম চুল। যাই হোক, তো এরকম হবে না। এখন বলবো যে স্যার কেন হয় না সবগুলা কেন হয় না জানো? যে ধরো এরা সংসার করতেছে, সো এইটার পাওয়ার অবশ্যই এটার থেকে কি হইতে হবে? বেশি হইতে হবে। যদি এটার পাওয়ার কম হয় এটার কাছে যায়, এটা কি জায়গা ছাড়বে না। অবশ্যই এইটার পাওয়ার যদি এটার থেকে বেশি থাকে তখন গিয়ে কি করতে পারবে? এটারে লাথি দিয়ে উড়াই দিতে পারবে। নাকি নাকি তোমরা কি মানে মানে ক্লাস 1-এর একটা ছেলে গিয়ে ক্লাস 10-এর একটা ছেলের লাথি দিতে পারবে? সরাই দিতে পারবে না। অবশ্যই কি মানে যার পাওয়ার বেশি সে হচ্ছে কি সরাই দিতে পারবে। এইখানে মানে হাইড্রোজেনের তুলনায় জিঙ্কের পাওয়ার বেশি, এই কারণে হাইড্রোজেনটা সরাইতে পারছে। জিঙ্কের তুলনায় তোমার মানে জিঙ্কের পাওয়ার বেশি হচ্ছে কি তোমার লোহার তুলনায় বা এফির তুলনায়, কিন্তু হাইড্রোজেনের তুলনায় কপারের পাওয়ার হচ্ছে কম। মানে হাইড্রোজেনের পাওয়ার বেশি, কপারের পাওয়ার কম, তো এটার কাছে কি এটা লাথি দিয়ে উড়াইতে পারবে? এটা ক্লাস 1-এ পড়ে, এটা পরে ক্লাস 10-এ, সরাইতে পারবে না। এই কারণে বিক্রিয়া হয় না। কিন্তু যদি হচ্ছে এটা আবার এটা দেখো এখানে লিখে দিচ্ছি মৃদু, তো এটা যদি গাঢ় হয় সেই ক্ষেত্রে আবার সরাইতে পারবে। বুঝতে পারছো? সেই ক্ষেত্রে আবার বিক্রিয়া হয়। কিন্তু এই যে আমি যে এইটুক নিয়ে আলোচনা করছি, এটা হচ্ছে টোটালি হুদাই করলাম, জাস্ট হচ্ছে তোমাদেরকে এক্সট্রা এমনিতির নলেজ দেওয়ার জন্য আর কি। বুঝতে পারছো? যে এই জিনিসটা বোঝানোর জন্য যে মানে সক্রিয়তা জিনিসটা কি বা পাওয়ার জিনিসটা কি, বুঝতে পারছো? এই জিনিসটা বোঝানোর জন্য জাস্ট এই এক্সাম্পলটা দিলাম। বাট তোমাদের সিলেবাসে এইসব কোনো কিছু ইনক্লুডেড না, জাস্ট বোঝানোর জন্য, যাতে এইখানে যায় কোশ্চেন না করো। কি কোশ্চেন না করো? প্রতিস্থাপন বিক্রিয়া কাকে বলে? যে বিক্রিয়ায় কোনো অধিক সক্রিয় মৌল, মানে হচ্ছে যার পাওয়ার বেশি, মৌল বা যৌগমূলক, ঠিক আছে, কোনো অধিক সক্রিয় মৌল বা যৌগমূলক অপর কোনো কম সক্রিয় মৌল বা যৌগমূলককে প্রতিস্থাপন করে নতুন কোনো যৌগ উৎপন্ন করে, তাকে প্রতিস্থাপন বিক্রিয়া বলে। জিনিসটা আমি একদম স্তরে স্তরে বুঝাই দিতেছি, ঠিক আছে? মৌল আর হচ্ছে যৌগমূলক। মৌল জিনিসটা তো বুঝোই যে এটা একটা মৌল, এটা একটা মৌল। আর যৌগমূলক কি, এটা তোমাদেরকে যখন পঞ্চম অধ্যায় পড়াই তখন সুন্দরভাবে পড়াই দিছি, ঠিক আছে? মানে এখন যদি একদম সিম্পলভাবে বলি, যৌগমূলক অনেকটা মৌলর মতে আচরণ করে, ঠিক আছে? যাই হোক, অনেকগুলো 2-3টা মনে করো মৌল একসাথে হইয়া একটা মৌলের মতো আচরণ করে বা এরকম একটা আচরণ করে। সো এটা তোমাদেরকে বোঝানোর জন্য বলছি, বাট পঞ্চম অধ্যায় যখন পড়াইছি তখন অনেক ভালোভাবে ব্যাখ্যা সহকারে পড়াইছি। যাই হোক, তাইলে তুমি হচ্ছে বলতে পারো যে বিক্রিয়ায় অধিক সক্রিয় মৌল বা যৌগমূলক যে কোনো একটা অধিক সক্রিয়, তার মানে অধিক সক্রিয়টা কি করবে? অপর কোনো কম সক্রিয় যৌগমূলককে কি করবে? প্রতিস্থাপন করে। তাহলে এটাই তো আমরা বললাম যে অধিক সক্রিয় একটা মৌল এই যে এখানে কম সক্রিয় একটা মৌলকে কি করছে? প্রতিস্থাপন করছে। সো এখানে এই কথাটুকুই বলছে যে অধিক সক্রিয় মৌল বা যৌগমূলক অপর একটি কম সক্রিয় মৌল বা যৌগমূলককে কি করে? প্রতিস্থাপন করে। প্রতিস্থাপন করার পরে দেখো তো, এটা ছিল হচ্ছে সালফিউরিক অ্যাসিড, এখন হয়েছে কি জিঙ্ক সালফেট। এটা ছিল হচ্ছে এটা কি ফেরাস সালফেট, এটা হয়ে গেছে কি জিঙ্ক সালফেট। তার মানে হচ্ছে এই যে প্রতিস্থাপন করে
নতুন কোনো যৌগ উৎপন্ন করে, তাহলে নতুন একটা যৌগ উৎপন্ন করছে না? হ্যাঁ করছে, তাকে প্রতিস্থাপন বিক্রিয়া বলে। তো আশা করি এখন বুঝতে পারছো যে অধিক সক্রিয় একটা যৌগ বা অধিক সক্রিয় একটা মৌল বা যৌগমূলক অপর একটি কম সক্রিয় মৌল বা যৌগমূলককে প্রতিস্থাপন করে এবং নতুন কোনো যৌগ উৎপন্ন করে, তাকে প্রতিস্থাপন বিক্রিয়া বলে। দ্যাটস ফাইন, বুঝতে পারছো? আচ্ছা, তারপরে আসি দহন। এইটা তো আসলে মানে আমাদের সবার জাতীয় বিক্রিয়া, ঠিক আছে? এটা সবার মধ্যে হয়, প্রতিনিয়ত 24 ঘন্টা হইতেই থাকে এই বিক্রিয়া, ঠিক আছে? তোমাদের শরীর, তোমরা যারা তোমাদের কি সবার প্রত্যেকে শরীর আছে না? এটা কি কোশ্চেন করলাম? সবারই তো আছে। তো তোমাদের শরীরের মধ্যে যদি ধরো, দেখবা অল টাইম অল্প হইলেও তোমাদের শরীরের মধ্যে তাপ থাকে। তাপ এক প্রকার কি শক্তি, মানে তাপ শক্তি থাকে। তো মৃত মানুষ কখনো কি মানে অক্সিজেন নেয়? অক্সিজেন নেয়? মৃত মানুষ কিন্তু কখনো অক্সিজেন নেয় না। জীবিত মানুষ কি করে? অক্সিজেন নেয়। তার মানে আমরা অক্সিজেনও নেই, আবার আমাদের শরীরেও তাপও থাকে। সো দুইটা জিনিস মাথায় রেখো, হ্যাঁ, দুইটা জিনিস মাথায় রেখো। আমাদের প্রত্যেকের কি আছে? একটা দেহ আছে, আমরা সবাই অক্সিজেন নেই আর আমাদের শরীরে তাপ আছে। এইটুকু সবাই বুঝো, হ্যাঁ, মাথায় রেখো। তো দহন বিক্রিয়া তুমি দেখা চিনবা কিভাবে? দহন বিক্রিয়া দেখা চিনবা কিভাবে? একদম সিম্পল একটা কথা বলি, যে অক্সিজেনের সাথে বিক্রিয়া করছে দেখলেই তুমি বুঝবা যে দহন বিক্রিয়া হয়েছে। সব ক্ষেত্রে নাও, 95% ক্ষেত্রে সেম কাহিনীটা হবে। অর্থাৎ তোমাদের এই অধ্যায় থেকে কোশ্চেন আসলেও তুমি জাস্ট খালি দেখবা যে অক্সিজেনের সাথে বিক্রিয়া করছে কিনা। দেখো অক্সিজেনের সাথে বিক্রিয়া করছে O2-র সাথে, সামনে টু এটা কিসে? এটা সমতা করার জন্য। তারপর হচ্ছে যে অক্সিজেনের সাথে দেখো বিক্রিয়া করছে, এই যে দেখো সালফার অক্সিজেনের সাথে বিক্রিয়া করছে, কার্বন অক্সিজেনের সাথে বিক্রিয়া করছে, ম্যাগনেসিয়াম অক্সিজেনের সাথে বিক্রিয়া করছে, হাইড্রোজেন অক্সিজেনের সাথে বিক্রিয়া করছে। অক্সিজেনের সাথে বিক্রিয়া করলেই কি তোমার দহন বিক্রিয়া, ঠিক আছে? এটা কিন্তু মানে সব ক্ষেত্রে না, জাস্ট তোমাদেরকে বোঝার সুবিধার্থে বললাম আর কি। আর এখন যদি ফর্মাল ল্যাঙ্গুয়েজে আসি, আসলেই দহন বিক্রিয়া কাকে বলে? তাহলে হচ্ছে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে আসলে একটা মৌলের অক্সাইডে পরিণত করবে। যেমন দেখো এখানে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করছে। সো কার্বনের অক্সাইড উৎপন্ন করছে। আর কি উৎপন্ন করবে? তাপ উৎপন্ন করবে। তার মানে তুমি জাস্ট দহন বিক্রিয়া তিনটা জিনিস দেখলে 100% শিওর হয়ে যেতে পারো। এক নাম্বার কি? এক নাম্বার হচ্ছে অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে, বিক্রিয়কে 100% অক্সিজেন থাকবে। 2 নাম্বার, উৎপাদে অক্সাইডে পরিণত হবে যে কোনো একটা মৌলের, যেমন কার্বন ডাইঅক্সাইড এখানে কার্বনের অক্সাইডে পরিণত হয়েছে, এখানে কার্বনের অক্সাইডে পরিণত হয়েছে। 3 নাম্বার, তাপ উৎপন্ন হবে। সো হয়ে গেল। তাহলে হচ্ছে এখন সংজ্ঞাটা একটু দেখো, কোনো মৌল বা যৌগকে বাতাসের অক্সিজেনের উপস্থিতিতে পুড়িয়ে, দহন মানেই তো পুরনো, তার অক্সাইডে পরিণত করার প্রক্রিয়াকে দহন বিক্রিয়া বলে। মানে একটা মৌল বা যৌগকে বাতাসের অক্সিজেনের উপস্থিতিতে তুমি পুরাইলে কি হবে? একটা অক্সাইডে পরিণত হবে। আর এই প্রক্রিয়াটাকেই বলা হয় হচ্ছে কি? দহন বিক্রিয়া। যেমন এই যে দেখো মিথেন, তুমি বাতাসের অক্সিজেনের উপস্থিতিতে পুরাইলা, ঠিক আছে? তাহলে কি হবে? কার্বন ডাই অক্সাইড, পানি আর হচ্ছে তাপ উৎপন্ন হবে। আমি একটু আগে যে দেহের আর হচ্ছে ইয়ের কথা কেন বললাম, অক্সিজেনের কথা কেন বললাম? সো তোমাদের সবাই যত খাবার খাও, ভাত খাও, রুটি খাও, এইগুলা থেকে একটা জিনিসে হচ্ছে তোমাদের শরীরে অ্যাবজর্বেশন হয়, মানে শোষণ হয়। একটা আস্ত ভাত কি তোমার শরীরে শোষণ হয়? কোনো দিন দেখছো? শোষণ হয় না। সো একটা আস্ত ভাত থেকে কি শোষণ হয়? গ্লুকোজ কি হয়? তোমার হচ্ছে বানান মিস্টেক হইতে পারে। গ্লুকোজ হচ্ছে তোমার শোষণ করে শরীর। সো এই গ্লুকোজের সংকেতই কি? C6H, এই যে দেখো H12O6 হবে, C6H12O6, এটা কি? গ্লুকোজ। তাহলে তোমার শরীরের মধ্যে কি আছে? তুমি খাবার খাও, এই খাবার থেকে কি হয়? গ্লুকোজ শোষণ করে। ভাত, রুটি, যাই চিন্তা করো। তো এই যে গ্লুকোজ, তুমি যখন এই যে অক্সিজেন নাও শ্বাসের সাথে, তখন এই যে গ্লুকোজ আর এই যে অক্সিজেন, এইগুলো হচ্ছে বিক্রিয়া করে কি উৎপন্ন হয়? দেখো কার্বন ডাইঅক্সাইড, পানি আর হচ্ছে কি? শক্তি উৎপন্ন হয়। তো তোমাদেরকে একদম শুরুতে যখন দহন বিক্রিয়া পড়ে তখন তিনটা জিনিসের কথা বলছিলাম না, যে তোমাদের শরীরের মধ্যে কি তোমরা অক্সিজেন নাও আর তাপ আছে। সো এই যে তোমরা যে গ্লুকোজ তোমাদের শরীরে যে শর্করা খাও, ভাত, রুটি বা এই জাতীয় যে জিনিসগুলো খাও, সো এইগুলা থেকে কি
তুমি শর্করা থেকে তোমার একদম শর্করার সিম্পল ফর্ম হচ্ছে গ্লুকোজ, মানে আমাদের শরীর সেটাকে গ্লুকোজ হিসাবে কি করে, শোষণ করে। সো এই গ্লুকোজ থাকে কই, রক্তের মধ্যে থাকে, বুঝতে পারছো? তো রক্তের মধ্যে গ্লুকোজগুলো থাকে, তখন হচ্ছে তুমি যখন শ্বাস নাও তখন হচ্ছে শ্বাস না দিয়ে কি আসে, অক্সিজেন আসে, তারপর হচ্ছে বিক্রিয়া করে, আর বিক্রিয়া করেই কি উৎপন্ন করে, শক্তি উৎপন্ন করে, যেটা দিয়ে তুমি হচ্ছে চলাফেরা করো, প্লাস তাপ শক্তিও উৎপন্ন করে, বুঝতে পারছো? পাশাপাশি কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে। তাহলে এটা কি হয়েছে, একটা দহন বিক্রিয়া হয়েছে কি হয়েছে না? অবশ্যই দহন বিক্রিয়া হয়েছে। তারপরে আসি দেখো এইখানে, এখানে দেখো যে সালফার আর অক্সিজেন বিক্রিয়া করে কি সালফার ডাইঅক্সাইড উৎপন্ন হয়েছে। এই যে প্লাস দিয়ে দেখো বারবার তাপ না লিখে একবারে তাপ লিখে দিচ্ছি। কার্বন আর অক্সিজেন মিলে কি কার্বন ডাইঅক্সাইড। দেখো বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কি হয়েছে, একটা অক্সাইড হয়েছে, আর হচ্ছে কি তাপ উৎপন্ন হয়েছে, তার মানে এটা একটা দহন বিক্রিয়া। ম্যাগনেসিয়াম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম অক্সাইড প্লাস তাপ উৎপন্ন করে, এটা জাতীয় বিক্রিয়া H2 প্লাস O2, ঠিক আছে, H2 প্লাস O2। দেখো হাইড্রোজেন অক্সিজেনের সাথে কি হয়, বিক্রিয়া করে H2O উৎপন্ন হয় প্লাস তাপ উৎপন্ন হয়, এটাও একটা কি দহন বিক্রিয়া। সো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো দহন বিক্রিয়া নিয়ে আর কোনো ঝামেলা নাই। সো এইখানে রেডক্স বিক্রিয়া যা যা পড়াইলাম, সংযোজন, বিয়োজন, প্রতিস্থাপন, দহন, এইগুলো কি বুঝতে পারছো? এখন পরীক্ষার মধ্যে কোশ্চেন আসবে কিভাবে স্যার, এটা দিয়ে বলবে যে এটা একটা কি বিক্রিয়া ব্যাখ্যা করো। তখন তুমি দেখেই বুঝে ফেলবা যে দুইটা জিনিস এক হয়েছে, এটা একটা সংযোজন বিক্রিয়া। তখন তুমি লিখবা যে উদ্দীপকের বিক্রিয়াটি একটি সংযোজন বিক্রিয়া। আমরা জানি যে জারণ বিজারণ বিক্রিয়ায় দুই বা ততোধিক রাসায়নিক পদার্থ পরস্পরের সাথে যুক্ত হয়ে একটিমাত্র উৎপাদ উৎপন্ন করে তাকে সংযোজন বিক্রিয়া বলে। এখানে FeCl3 ও Cl2 বিক্রিয়া করে একটিমাত্র উৎপাদ FeCl3 উৎপন্ন করে, তাই এটি একটি সংযোজন বিক্রিয়া। দেখবা হচ্ছে স্যার মার্ক কাট দিয়ে দিচ্ছে, ঠিক আছে, একটুও কাটবে না। এখন আসি হচ্ছে তোমাদেরকে এই যে এখানে যে পড়াইলাম নন রেডক্স বিক্রিয়া, এইগুলাতে কি হয় না, ইলেকট্রনের আদান প্রদান হয় না, বুঝতে পারছো? এগুলাতে কি হয় না, ইলেকট্রনের আদান প্রদান হয় না। এগুলো কি কি আছে, যেমন আছে হচ্ছে প্রশমন বিক্রিয়া, অধক্ষেপণ বিক্রিয়া, আদ্র বিশ্লেষণ বিক্রিয়া, পলিমারকরণ বিক্রিয়া, পানি যোজন বিক্রিয়া, সমানুকরণ বিক্রিয়া, অনেকগুলা বিক্রিয়া পড়তে হবে আমাদের। সো সবার প্রথম আমরা প্রশমন বিক্রিয়া পড়ব। সো এটা একটা নন রেডক্স বিক্রিয়া, এগুলোর মধ্যে কি হয় না, ইলেকট্রনের আদান প্রদান হয় না, বুঝতে পারছো? সো নন প্রশমন বিক্রিয়া সম্পর্কে একটু জানি। উপরে কি লেখা আছে এটা আপাতত দেখার দরকার নাই, ঠিক আছে, উপরে কি লেখা আছে দেখার দরকার নেই, আমরা প্রশমন বিক্রিয়া শিখব। সো প্রশমন বিক্রিয়া মানেই অ্যাসিড প্লাস ক্ষার, লবণ প্লাস পানি। অ্যাসিড প্লাস ক্ষার ইকুয়াল লবণ প্লাস পানি। প্রশমন বিক্রিয়া মানে কি, অ্যাসিড প্লাস ক্ষার ইকুয়াল লবণ প্লাস পানি, ঠিক আছে। এই দেখবো অত্যন্ত তিতা জিনিস আর অত্যন্ত মিষ্টি জিনিস দুইটা একসাথে করলে পরে দেখবে কেমন যেন একটা লবণ, মানে তখন আর দেখবা মানে তিতা ভাবটাও থাকে না আর মিষ্টি ভাবটাও থাকে না, এই জিনিসটা কি হয়ে যায়, প্রশমিত হয়ে যায়। সো অ্যাসিড আর ক্ষার, তীব্র অ্যাসিড আর তীব্র ক্ষার যদি হচ্ছে একসাথে করে দাও তাহলে লবণ আর পানি উৎপন্ন হবে, বুঝতে পারছো? তো তখন আর অ্যাসিডীয় ধর্ম থাকে না বা ক্ষারের ধর্মও থাকে না, তখন এটা একদম প্রশমিত হয়ে লবণ পানি হয়ে যায়। অর্থাৎ এখন যদি আমি একটু বলি সংজ্ঞাটা, যে বিক্রিয়ায় অ্যাসিড ও ক্ষার পরস্পরের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে তাকে প্রশমন বিক্রিয়া বলে। এখন তোমাদের মধ্যে কিছু কিছু আল্লাহর বান্দা আছে, খুব হাই লেভেলের আল্লাহর বান্দা, যারা হচ্ছে অ্যাসিড কী জিনিস বুঝো না, ক্ষার কী জিনিস সেটাও হচ্ছে বুঝো না। সো অ্যাসিড আর ক্ষার কী জিনিস এটা বোঝানোর জন্য তোমাদের একটা অধ্যায় আছে অ্যাসিড ও ক্ষার, এটা মনে হয় সম্ভবত তোমাদের কেমিস্ট্রির 9ম অধ্যায়। তো তোমার যদি একটু কুরকুরি থাইকা থাকে, শুধু কুরকুরি না, তোমার যদি আন্তর্জাতিক মানের কুরকুরি থাইকা থাকে, সেই ক্ষেত্রে তুমি 9ম অধ্যায় যায় পড়ো, কারণ এটা তোমাদের সিলেবাসে নাই সম্ভবত, আমি যতদূর জানি। থাকলে পড়াই দিব না, যদি সিলেবাসে না থাকে তাহলে ধরে নিব তোমাদের মানে এটা পড়ার দরকার নাই আপাতত। বাট আমি তোমাদেরকে একদম শর্টকাটে বোঝাই দিচ্ছি অ্যাসিড কী জিনিস। অ্যাসিড কী জিনিস বোঝার দরকার নাই, জাস্ট হচ্ছে এইখানে 3টা অ্যাসিডের নাম মনে রাখবা, ঠিক আছে। অ্যাসিড হচ্ছে সাধারণত মনে করো জলীয় দ্রবণে H+ আয়ন দেয় আর কি, এগুলো হচ্ছে অ্যাসিড। এখন এইগুলো কেমনে জলীয় দ্রবণে H+ আয়ন দেয় এই আবিজাবি আমার বোঝানোর কোনো দরকার নেই, বা এইগুলো আমাদের টপিকের না। সো জাস্ট আমার যতটুকু দরকার, ঠিক আছে, এতটুকু হইলেই এনাফ। এইখানে যে 3টা অ্যাসিডের নাম দিয়ে দিছি, এই 3টার বাহিরে কোনো দিন আসবে না, SSC লেভেলে না মানে না,
ঠিক আছে। সো তোমরা জাস্ট এই 3টা অ্যাসিডের নামও লিখে দিছি, এগুলো সবগুলোই হচ্ছে তীব্র অ্যাসিড। HCl এটার নাম হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, তারপর হচ্ছে H2SO4 সালফুরিক অ্যাসিড, আর হচ্ছে নাইট্রিক অ্যাসিড HNO3। তীব্র ক্ষার, ক্ষার জিনিসটা কেমনে চিনবা? ক্ষারের মনে করো যে ক্ষারটা যেন কেমন, যে একটা ধাতু থাকবে আর বাকি অংশের মতো OH থাকবে, তার মানে তুমি OH দেখলেই চিনা ফেলবা, ঠিক আছে। যেমন এইখানে দেখো সোডিয়াম একটা ধাতু, তার সাথে OH আছে, পটাশিয়াম একটা ধাতু, তার সাথে একটা OH আছে, ক্যালসিয়াম একটা ধাতু, তার সাথে OH আছে, অ্যালুমিনিয়াম একটা ধাতু, তার সাথে OH আছে, ম্যাগনেসিয়াম একটা ধাতু, OH আছে। মানে সকল ধাতুও তো চিনার সহজ উপায়। শেষে কি থাকে? আম, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম, তারপর সকল আমের শেষে আবার কি আছে? OH আছে। এগুলোই কি? ক্ষার। সো চিনবা না? একদম ইজি। আর অ্যাসিডের নামগুলো কি বলছি? মুখস্থ। তাহলে দেখো যে HCl যেমন হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড আর সোডিয়াম হাইড্রোক্সাইড মিলে কি হচ্ছে? সোডিয়াম ক্লোরাইড প্লাস হচ্ছে পানি। তারপর হচ্ছে কি সালফুরিক অ্যাসিড আর সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে কি তোমার হচ্ছে N2SO4 আর হচ্ছে H2 উৎপন্ন হয়েছে। তারপর এখন একটা জিনিস তোমাদেরকে বোঝানো দরকার যে আসলে এগুলা সমান সমান এগুলো হয়েছে কেমনে, এটা একটু বুঝাই দিলে ভালো হয়, যাতে করে তোমরা হচ্ছে একটু বুঝতে পারো। যেমন ধরো HCl এখানে হাইড্রোজেনটা হচ্ছে তোমার প্লাস, সিএলটা মাইনাস, সোডিয়ামটা প্লাস, ওএইচটা কি? OH সম্পূর্ণ একসাথে মাইনাস। সো এখানে এইটুক প্লাস মাইনাস করতে পারবো না, যে হাইড্রোজেন হচ্ছে প্লাস, আর এই যে সম্পূর্ণ SO4 এটা হচ্ছে 2 মাইনাস। এগুলো কিন্তু তোমাদেরকে পঞ্চম অধ্যায়ে পড়াইছি। তারপর Na প্লাস, সোডিয়াম প্লাস, OH কি হবে? সম্পূর্ণ OHটা মাইনাস হবে। HCl প্লাস, H প্লাস Cl মাইনাস, Mg হচ্ছে কি 2 প্লাস, আর হচ্ছে OH কি হয়? মাইনাস। তারপর H প্লাস NO3 কি? মাইনাস, NO3 একসাথে মাইনাস, আর হচ্ছে পটাশিয়াম প্লাস OH মাইনাস। সো এইগুলো যারা বুঝো না, এইখান থেকে যেটুকু লিখে দিছি এইগুলোই হচ্ছে, এতটুকু মুখস্থ করো। তো সামনের পরবর্তী ক্লাসে ডে 3-তে তোমরা আরও বেশি পারবা। এই জিনিসগুলো হচ্ছে মানে প্লাস মাইনাস কেমনে লিখছি এগুলোও তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। সো একটা জিনিস দেখো যে এটার যে প্লাসের অংশ এটার হচ্ছে মাইনাসের অংশের সাথে সবসময় যুক্ত হয়। সরি, কি বললাম? হ্যাঁ, তাই তো। আর এটার যে প্লাসের অংশ এটার কি? মাইনাসের অংশের সাথে যুক্ত হয়। বুঝতে পারছো? সো আমি যদি একটা জিনিস চিন্তা করি, ক খ দেই, গ দেই, তাহলে এটার ক এটার গিয়ে হচ্ছে কি? গ, আর এটার খ এটার কি? গ। এরকম, সরি ভুল হয়েছে। এটার ক এটার যে হচ্ছে কি? এটা গ দিলাম আর এটা ঘ দিলাম, এটার ক এটার ঘ, আর এটার খ আর এটার গ। মানে হচ্ছে এইটুকুর পজিটিভ এইটুকুর নেগেটিভ, ঠিক আছে। সো এটা যদি তুমি চিন্তা করো যে এখানে সোডিয়াম হচ্ছে কি? পজিটিভ, এটার পজিটিভ কি? সোডিয়াম, তাহলে এটার নেগেটিভ যাইতে হবে, এটার নেগেটিভ কি? ক্লোরিন। এই যে সোডিয়াম আর ক্লোরিন, বুঝতে পারছো? আর এই যে দেখো, এই যে এখানে এটার নেগেটিভ কি? OH, আর এটার পজিটিভ কি? H, তাহলে আরেকটা H যুক্ত হোক, দুইটা H আর O, এই যে দুইটা H আর O মানে পানি, বুঝতে পারছো? সো এইখানে এটা পারবা না। এখন এটা কেমনে হয়েছে বলো তো? যে এইখানের এই যে সোডিয়াম প্লাস, তাহলে এইখানে মাইনাস করতে হবে কোন অংশ? এই যে এইটুক মাইনাস, ঠিক আছে, মাইনাস। সো Na, এই যে Na আর হচ্ছে SO4, এখানে 2 কেন হয়েছে? তোমরা তো নিশ্চয়ই জানো যে যোজনী এক্সচেঞ্জ করে। যোজনী SO4 কি একসাথে না? SO4 তো একসাথে, তাহলে SO4 এর যোজনী কত? এগুলো তো পঞ্চম অধ্যায়ে পড়াইছি, 2। তাহলে এই দুইটা সোডিয়ামকে দিয়ে দিছে। আর সোডিয়ামের যোজনী কত? 1, এটা এখানে দিয়ে দিছে। এখানে তো 1 লেখার দরকার নেই। তারপর হচ্ছে দেখো এটার যে পজিটিভ অংশ আর এটার হচ্ছে নেগেটিভ অংশ মিলে কি হয়েছে? পানি। জাস্ট তুমি কি করবা? ধাতুর সাথে এইখানের নেগেটিভ অংশটা যুক্ত করবা, পরে খেলে পানি দিয়ে দিবা, আর ওটা দেখতে হবে না। যেমন এইখানে ধাতু কি আছে বলো তো? এখানে ধাতু আছে ম্যাগনেসিয়াম, এটার সাথে নেগেটিভ অংশ কি আছে? ক্লোরিন। তার মানে তোমার হচ্ছে MgCl লিখলা, হ্যাঁ, এইটুক লিখলা। তো এখন যোজনী এক্সচেঞ্জ করো, ম্যাগনেসিয়ামের যোজনী কত? 2, এটার যোজনী এটাকে দিছো, 2 দিছো, আর ক্লোরিনেরটা কি? 1, এটা 1 লেখার দরকার নেই, প্লাস আর দেওয়ার দরকার নেই, খালি পানি। এখানে দেখো তো HNO3, আমার ধাতুর অংশের সাথে নেগেটিভ। এই যে ধাতুর অংশ কি? ধাতুর অংশ হচ্ছে পটাশিয়াম, এটার নেগেটিভ অংশ কি? NO3, এই যে NO3, দেখছো?
আর হচ্ছে কি পানি। সো এইভাবে হচ্ছে তোমরা হচ্ছে বিক্রিয়াগুলো পারতে পারো। আর প্রশমন বিক্রিয়া কি জিনিস, যে অ্যাসিড থাকবে, তীব্র অ্যাসিড, আর আমি লিখে দিছি এই তিনটার যে কোনো একটা থাকবে। দেখো তো এই তিনটার যে কোনো একটা আছে, হাইড্রোক্লোরিক, সালফিউরিক, হাইড্রোক্লোরিক, নাইট্রিক। এইখানের আর এইখানের কিছু একটাই থাকবে, বুঝতে পারছো? এইখানের কিছু একটাই থাকবে। সো এইখানে এইগুলো কি তোমাদের হচ্ছে ক্ষার। সো এই যে দেখো ক্ষার। সো তো তোমাদের আমি জাস্ট এই যে একটু আগে যে বুঝাইলাম বিক্রিয়াটা কেমনে হয়, এটা আমি আসলে একটু এক্সটেনশন ধরো অতিরিক্ত বুঝাইলাম। জাস্ট আমি এইটুকু বুঝাইলেই পারতাম যে এখানে অ্যাসিড দিয়ে দিছি, যে এইখানে অ্যাসিড কিছু একটা থাকবে, প্লাস কি ক্ষার, ক্ষার এইখানে কিছু একটা থাকবে, যে ক্ষার। সো অ্যাসিড আর ক্ষার দেখলেই কি লবণ পানি উৎপন্ন হবে, আর এটাই হলেই কি প্রশমন বিক্রিয়া। বুঝতে পারছো? সো তোমরা কি পারবা কি পারবা না? আরেকটা কথা, আমি যতগুলা বিক্রিয়া লিখে দিছি এই সবগুলা বিক্রিয়ার একদম তোমাদের ঠাড়ায় মুখস্থ থাকতে হবে। কারণ পরীক্ষার মধ্যে তোমাদেরকে এত ললিপপ আকারে দিয়ে দিবে না যে এইটুক আর এইটুক দিয়ে এখানে ক বা এক্স দিয়ে রাখবে, মানে এটা তোমার এইটুক পরে কি বুঝে বুঝে বসাইতে হবে, জানতে হবে। বুঝতে পারছো? যে এটা আর এটা মিললে যে এটা হয় এটা জানতে হবে। এখানে আর এটা দিয়ে দিবে না, এখানে দিয়ে দিবে হচ্ছে এক্স, বলবে হচ্ছে এক্স মৌলটা কি, এরকম আর কি। বুঝতে পারছো? সো এইগুলো কিন্তু ঝামেলা আছে। সো বিক্রিয়াগুলো কি করবা, মুখস্থ করবা। সায়েন্সের স্টুডেন্ট মানেই হচ্ছে কি বিক্রিয়ার রাজা হইতে হবে। তারপর অনেক পড়া আছে এই টপিকটার মধ্যে। ওকে, এখন হচ্ছে প্রশমন তাপ কি, এই জিনিসটুকু তোমাদেরকে আমি এক্সট্রা পড়াই দিচ্ছি পরীক্ষার মধ্যে যদি কখনো আসে, যাতে ডাকাত স্যারের কথা মনে হয়। কারণ এসএসসি 2026 সালে যারা পরীক্ষা দিবা তাদের কোশ্চেন হার্ড হওয়ার সম্ভাবনা বেশি, যেহেতু তোমাদের শর্ট সিলেবাস হলে একটু খুঁটিনাটি কোশ্চেন বেশি করে আর কি। সো এটা একটু পড়ে নিও। প্রশমন তাপ কি? প্রশমন তাপ জিনিসটা আসলে তোমাদেরকে একদম ইজিলি যদি বুঝাই, ধরো একটা পাত্রের মধ্যে অ্যাসিড নিলা আর হচ্ছে ক্ষার নিলা, দুইটা মিক্সড করলা। সো এটা কিন্তু একটু গরম হয়ে যাবে শুরুতে। সো একটা যে তাপটা উৎপন্ন হয় এটাই হচ্ছে প্রশমন তাপ। তো প্রশমন তাপ কি, অর্থাৎ অ্যাসিড প্লাস ক্ষার দুইটা যদি বিক্রিয়া করা হয়, এই বিক্রিয়ার নাম কি, প্রশমন বিক্রিয়া। সো প্রশমন তাপ কি, প্রশমন বিক্রিয়ায় অ্যাসিড ও ক্ষার বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন হবার সময় তাপ উৎপন্ন হয়। এইটুক কি ক্লিয়ার? এইটুক ক্লিয়ার হলে এক মোল পানি উৎপন্ন হতে যে পরিমাণ তাপ উৎপন্ন হয় তাকে প্রশমন তাপ বলে। এই লাইনটুকু জাস্ট শুধু এক্সট্রা দিয়ে দিবা। তো এই জিনিসটা কি আমি একটু বুঝাই দিচ্ছি। তো দেখো এইগুলো সবই হচ্ছে কি অ্যাসিড প্লাস ক্ষার, অ্যাসিড প্লাস ক্ষার, অ্যাসিড প্লাস ক্ষার, অ্যাসিড প্লাস ক্ষার। কী হয়েছে, লবণ প্লাস পানি, লবণ প্লাস পানি, লবণ প্লাস পানি, লবণ প্লাস পানি। সো এই যে অ্যাসিড প্লাস ক্ষার যুক্ত হয়ে বা বিক্রিয়া করে তোমার হচ্ছে লবণ প্লাস পানি উৎপন্ন হওয়ার সময় কি তাপ উৎপন্ন হয়। ঠিক আছে? কয় মোল পানি উৎপন্ন হওয়ার সময়? এক মোল পানি উৎপন্ন হওয়ার সময় যেই পরিমাণ তাপ লাগে সেইটাকে বলা হয় আবার প্রশমন তাপ। বুঝতে পারছো? অ্যাসিড আর ক্ষার বিক্রিয়া করে এক মোল পানি উৎপন্ন হইতে যেই পরিমাণ তাপ উৎপন্ন হয় সেটাই হচ্ছে প্রশমন তাপ। এখন মোল জিনিসটা কি সেটা তোমাদেরকে এখনো পড়াই নাই, কারণ হচ্ছে ষষ্ঠ অধ্যায়ে সেটা আছে, পড়াবো। সো জাস্ট তোমরা সংজ্ঞাটা মনে রাখো, এখান থেকে আর কিচ্ছু খুঁটিনাটি আসবে না। আর মূল জিনিসটা কি এটা যখন ষষ্ঠ অধ্যায়টা পড়াবো, এই অধ্যায়ের পরেই ষষ্ঠ অধ্যায়টা টাচ করবো, তখন তোমরা ইজিলি বুঝতে পারবা। সো প্রশমন বিক্রিয়া কি, প্রশমন তাপ কি, প্রশমন বিক্রিয়ায় অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন হওয়ার সময় তাপ উৎপন্ন হয়। অথবা ডিরেক্ট এইভাবে দিলেও হচ্ছে তোমাদের এসএসসির জন্য নাম্বার দিয়ে দেওয়ার কথা। আসলে এইভাবে দিয়ে দিল নাম্বার দিয়ে দেওয়ার কথা, যে প্রশমন বিক্রিয়ায় অ্যাসিড ও ক্ষার বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন হওয়ার সময় যে তাপ উৎপন্ন হয় তাকে প্রশমন তাপ বলে। ঠিক আছে? সো এইটুক এইভাবে দিয়ে দিলে হচ্ছে নাম্বার দিয়ে দেওয়ার কথা। আর তোমরা যারা একটু বেশি মানে ভালো এবং করতে চাও, তারা এই জিনিসটা সিম্পলি তো লিখতে পারবা, যে অ্যাসিড আর ক্ষার বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন হয়, এই সময় একটু তাপ উৎপন্ন হয়, আর এক মোল পানি উৎপন্ন হইতে যতটুকু পরিমাণ তাপ লাগে। ঠিক আছে? এইখানে যে পানি উৎপন্ন হয়
লবণ আর পানি উৎপন্ন হয়, এখানে 1 মোল পানি উৎপন্ন হইতে যেটুকু তাপ লাগে সেটাকে প্রশমন তাপ বলে। আশা করি ক্লিয়ার, এটা নিয়ে আর হচ্ছে ঝামেলা কিছু নাই। আর একটা কোশ্চেন একদম কঠিনভাবে মুখস্থ করবা, তীব্র অ্যাসিড আর তীব্র ক্ষার বিক্রিয়া করে কি উৎপন্ন হবে? লবণ আর পানি। আর এইগুলো হইলেই কি আমি প্রশমন তাপ পাই। আর এই প্রশমন তাপের মানটা মুখস্থ, -67 কিলোজুল পার মোল। কিলোজুল পার মোল মনে থাকবে, একদম ঠাড়ায় মুখস্থ। তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষার, অর্থাৎ তোমাকে এইভাবে দিতে পারে প্রশমন বিক্রিয়ার জন্য প্রশমন তাপের মান কত, এটা। ওকে ফাইন। তাইলে দেখো আমরা এইখান থেকে অলরেডি নিচের বিক্রিয়াগুলোর হচ্ছে নন রেডক্স বিক্রিয়ার মধ্যে প্রশমন বিক্রিয়া অলরেডি পড়ে ফেলছি। তারপর আসি অদক্ষেপণ। অদক্ষেপণ জিনিসটার বাংলা যেন কি? তলানি পড়া, ঠিক আছে? তলানি পড়া বা নিচে জমা হওয়া, কি একটা পাত্রের নিচে জমা হওয়া, বুঝতে পারছো? এইগুলোকে বলা হয় অদক্ষেপণ। আর অদক্ষেপণের জন্য তোমাদের সবচেয়ে সুন্দর একটা উদাহরণ দিই, তোমরা হচ্ছে তোমাদের স্কুলের অথবা বাড়ির আশেপাশে থেকে সামান্য বালি কালেক্ট করবা। বালি কালেক্ট করে তারপর হচ্ছে পানির গ্লাস অথবা কোনো একটা বোতলের মধ্যে হচ্ছে বালিগুলা হচ্ছে গ্লাসের মধ্যে রাখবা, তারপর পানি ঢালবা, তারপর নাড়বা, দেখবা হচ্ছে কালারটা ধূসর হয়ে গেছে। দেন আধা ঘন্টা রেখে দিবা, দেখবা হচ্ছে আস্তে 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 বালিকণাগুলো নিচের দিকে জমা হয়েছে। ওই যে গ্লাসের বা পাত্রের নিচে যেগুলো জমা হয় সেইগুলা কি বলা হয়? কি? অদক্ষেপ। আর এই জিনিসগুলো কেমন থাকে বলো তো? তরল থাকে নাকি কঠিন থাকে? অবশ্যই কঠিন থাকে। আর এই যে অদক্ষেপণ বা অদক্ষেপ বিক্রিয়া, সো এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, বুঝতে পারছো? এগুলো কিন্তু বুঝতে হবে, খুবই গুরুত্বপূর্ণ টপিক। তো একদম যদি তোমাদের শুরুতে বলি যে বিক্রিয়ায় তরল বা দ্রবণীয় বিক্রিয়ক পদার্থ বিক্রিয়া করে কঠিন অদ্রবণীয় পদার্থে পরিণত হয় তাকে হচ্ছে অদক্ষেপণ বিক্রিয়া বলে। সো তুমি এই যে সংজ্ঞাটা আছে সেটা আমি যদি বলি যে এইখান থেকে যে কোনো একটা চুজ করো, দ্রবণীয় চুজ করো। হ্যাঁ, দ্রবণীয় মানে কি জানো? যে যেটা হচ্ছে মিশে যায়, গুলে যায়। যেমন পানি আর চিনি যদি একসাথে একটা গ্লাসের মধ্যে নাড়ো, সেটা কি? পানির মধ্যে চিনিটা মিশে যাবে, তার মানে বলতে পারবা যে পানির মধ্যে চিনিটা কি হয়েছে? দ্রবণীয় হয়েছে, ঠিক আছে? এরকম মিশে যায়। তাহলে যে বিক্রিয়ায় দ্রবণীয় বিক্রিয়ক পদার্থ বিক্রিয়া করে কঠিন অদ্রবণীয় উৎপাদে পরিণত হয় তাকে অদক্ষেপণ বিক্রিয়া বলে। উৎপন্ন পদার্থে পরিণত হয়ে এখানে আরেকটু দাও, পাত্রের তলায় জমা হয় তাকে অদক্ষেপণ বিক্রিয়া বলে। অর্থাৎ তুমি ধরো হচ্ছে যেই দুটা জিনিস নিছো এইগুলো হচ্ছে দ্রবণীয়, মানে হচ্ছে মিশতে পারে, তরল জিনিস নিছো, বা এখানে চিন্তা করতে পারো তরল। যে বিক্রিয়ায় তরল বিক্রিয়ক পদার্থ বিক্রিয়া করে, মানে তুমি দুইটা তরল পদার্থ নিছো কিন্তু বিক্রিয়া করার পর হয়ে গেছে কঠিন। দুইটা তরল জিনিস নিছো, বিক্রিয়া করার পরে কঠিন হয়ে পাত্রের নিচে জমা পড়ছে, তো সেটাকে তুমি অদক্ষেপণ বিক্রিয়া বলতে পারবা, বুঝতে পারছো? সো সেটাকে তুমি অদক্ষেপণ বিক্রিয়া বলতে পারবা। আর অদক্ষেপ জিনিসটা কি? এই অদ্রবণীয় পদার্থ পাত্রের তলায় ধীরে ধীরে কি হয়? তলানি হিসাবে জমা হয়, যাকে কি বলা হয়? অদক্ষেপ বলে। অর্থাৎ পাত্রের তলায় যে জিনিসটা জমে সেটাকে কি বলে? অদক্ষেপ বলে। সো এখানে আমরা অদক্ষেপণ বিক্রিয়ার কয়েকটা হচ্ছে আমরা এক্সাম্পল দিতে পারি। যেমন হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, এটা একইউ দিয়ে বোঝাচ্ছে হচ্ছে জলীয় দ্রবণ, মানে হচ্ছে তরল সোডিয়াম ক্লোরাইড। হ্যাঁ, জলীয় দ্রবণে আছে, পানির সাথে মিক্সড করা আছে সোজা বাংলায় বললে। আর এটা হচ্ছে কি? সিলভার নাইট্রেট। তাহলে হচ্ছে NaCl আর হচ্ছে AgNO3, এই দুইটা বিক্রিয়া করে AgCl উৎপন্ন হয়, যেই জিনিসটা হচ্ছে কঠিন। তাহলে দুইটা লিকুইড জিনিস নিছো তুমি, হচ্ছে বিক্রিয়া করে হয়েছে কি? কঠিন। আর এটা কি পাত্রের তলায় অবশ্যই জমা থাকবে। আর হচ্ছে সোডিয়াম নাইট্রেট, এটা হচ্ছে কি? লিকুইড ফর্মে আছে, এটা তরল অবস্থায় থাকবে। বাট এটা কি? যেহেতু সলিড, পাত্রের নিচে জমা থাকবে। আর এটা হচ্ছে দেখো তীর চিহ্ন দিয়ে নিচে দেখাই দিছি। আর এই জিনিসটা যেহেতু নিচে জমা থাকবে, এটাকেই বলা হয় কি? অদক্ষেপ।
তাহলে এই বিক্রিয়াটা তুমি হচ্ছে একদম ঠাড়ায় মুখস্থ করে ফেলবা, মানে এই বিক্রিয়াটা টোটালি মুখস্থ, আদার্স কোনো চিন্তা ভাবনা করতে পারবে না যে এটা একটা অদক্ষেপ বিক্রিয়া, এই বিক্রিয়া ডিরেক্ট মুখস্থ করবা। আর এটা একটা অদক্ষেপ, যেহেতু এটা পাত্রের নিচে জমা হয় অদক্ষেপ, আর এটা এইখানে যেহেতু অদক্ষেপ পড়ে তাই এটা কি একটা অদক্ষেপণ বিক্রিয়া, এটাও একটা অদক্ষেপ পড়ে। যেমন হচ্ছে তুমি Na2SO4 নিলা, তারপর BaCl2 নিলা, দুইটাই হচ্ছে কি নিলা, জলীয় দ্রবণ একইউ, তুমি হচ্ছে পাইছো সলিড বেরিয়াম সালফেট পাইছো। সো BaSO4 কি নিচে জমা পড়বে যেহেতু সলিড, প্লাস 2NaCl, NaCl তো হচ্ছে আবার জলীয় দ্রবণের। সো এই দুইটা বিক্রিয়া অদক্ষেপণ যদি পরীক্ষায় আসে, আমি আবার বলতেছি অদক্ষেপণ বিক্রিয়া যদি পরীক্ষায় আসে, আবারও কথা বলতেছি অদক্ষেপণ বিক্রিয়া যদি পরীক্ষায় আসে, এই দুইটা বিক্রিয়াই আসবে, এর বাহির থেকে দিবে না মানে না। সো এই দুইটা বিক্রিয়া পরীক্ষার, এই দুইটা একদম মুখস্থ করে ফেলবা। অদক্ষেপণ বিক্রিয়া যদি মনে করো যে তোমার ভবিষ্যতে ছেলেমেয়েও জিজ্ঞাসা, যাতে এই দুইটা মানে বিক্রিয়া দিয়ে উদাহরণ দিতে পারো, এমনভাবে মুখস্থ করবা। আর পরীক্ষাটা কিভাবে আসবে, পরীক্ষার মধ্যে কোশ্চেনটা কিভাবে আসবে, পরীক্ষার মধ্যে কোশ্চেনটা আসবে এইভাবে যে এই বিক্রিয়াটি কোন ধরনের বিক্রিয়া ব্যাখ্যা করো। তখন তুমি দেখা পরীক্ষার হলে দেখবা, তখন দেখবা আরে এটা তো আমি পড়ছিলাম, এটা তো অদক্ষেপণ বিক্রিয়া। তারপর তুমি লিখবা যে উদ্দীপকের বিক্রিয়া, এটাই ধরো যে উদ্দীপকের বিক্রিয়াটা একটি অদক্ষেপণ বিক্রিয়া, তারপর অদক্ষেপণ বিক্রিয়ার সংজ্ঞা লিখবা, তারপর এখানে এটা যুক্ত হয়ে এটা উৎপন্ন হয়, আর এই জিনিসটাই কি হয়, অদক্ষেপ পড়ে। বাস তুমি হচ্ছে 4 থেকে 4 পাবা, 3 থেকে 3 পাবা, বুঝতে পারছো? আচ্ছা, সো এটাও দেখো, এটা ইম্পর্টেন্ট না, হ্যাঁ এটা বাদ দাও, এটা লাগবে না। এটা দেখো FeSO4 আর হচ্ছে NaOH, বুঝতে পারছো? বিক্রিয়া করে FeOH2 উৎপন্ন হয়, আর হচ্ছে N2S4, এইটাও হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মোট 3টা, হ্যাঁ 2টা বলছিলাম, মোট 3টা শিখো। আর এইটা একটু মনে রাখো, এই যে তোমার হচ্ছে ফেরাস হাইড্রোক্সাইডের FeOH2, এটার রং হচ্ছে সবুজ হয়, বুঝতে পারছো? এটা একটু মুখস্থ রাখো, তোমাদের পরীক্ষায় এই রিলেটেড একটা হিন্টস দেওয়া আছে। সো এই কারণে এটা পরীক্ষার মধ্যে যদি MCQতে আসে তুমি যাতে পারো। সো FeSO4 অর্থাৎ এটাকে বলে হচ্ছে কি ফেরাস সালফেট সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে হচ্ছে তোমার কি উৎপন্ন হয়, সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হয়। আর এই জিনিসটা হচ্ছে তোমার সলিড, এস দিয়ে বোঝা হচ্ছে সলিড মানে কঠিন, বুঝতে পারছো? এইগুলোর সাথেও দেখো এস দিয়ে রাখছিলাম, এখানে এস দিয়ে বোঝাইছে হচ্ছে সলিড, আর একইউ দিয়ে বোঝাই হচ্ছে জলীয় দ্রবণ, বুঝতে পারছো? তো কঠিন হয়ে কি পড়বে, অদক্ষেপ পড়বে। সো এই যে 3টা বিক্রিয়া অদক্ষেপের জন্য একদম ঠাড়ায় মুখস্থ করবা। আর MCQ এর জন্য একটু মুখস্থ করে রাখো যে অদক্ষেপ বা হচ্ছে কিছু অদ্রবণীয় যৌগ, বুঝতে পারছো, যেগুলো আসলে অদক্ষেপ পড়ে সাধারণত। যেমন এইখানে অলরেডি পড়ছো, যেমন AgCl, সিলভার ক্লোরাইড, তারপর হচ্ছে বেরিয়াম সালফেট, তো এইগুলো অলরেডি পড়ছো, যে এই যে বেরিয়াম সালফেট, তারপর হচ্ছে সিলভার ক্লোরাইড, এই যে এইখানে পড়ছো FeOH2, এই যে FeOH2, আরও কিছু শিখো যে ক্যালসিয়াম সালফেট, তারপর হচ্ছে লেড সালফেট PbSO4, তারপর হচ্ছে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট। সো এখন বলবো স্যার এইখান থেকে এইগুলো কেন মুখস্থ করবো, বা এটা পরীক্ষা আসবে কীভাবে? দিয়ে বলবে যে নিচের কোনটা অদক্ষেপ পড়ে, আদার্স অন্যান্য যৌগ দিয়ে দিবে, আর হচ্ছে এইগুলোও দিয়ে দিবে, তখন তুমি দেখলি বুঝতে পারবা যে এটা। তাহলে অদক্ষেপণ বিক্রিয়া কি ক্লিয়ার হয়েছে, বা এটা থেকে যা যা আসতে পারে? আচ্ছা, যা মুখস্থ করতে বলি করো, দেন হচ্ছে কোশ্চেনটা পড়া শুরু করলেই দেখতে পারবা যে কি ফজিলত পাইছো ডাকাত স্যারের ক্লাসগুলো করে। এখন আসি হচ্ছে আর্দ্র বিশ্লেষণ, এইগুলো পড়তে এখন জাস্ট আমাদের সময় লাগবে খুবই কম। আর্দ্র বিশ্লেষণ আর হচ্ছে পানি যোজন, এই দুইটা আমরা একসাথে পড়ব। আর্দ্র বিশ্লেষণ, আর্দ্র মানে কি জানো, এইখানে এটা মানে হচ্ছে পানি, তার মানে পানি বিশ্লেষণ পানি যোজন,
পানি বিশ্লেষণ মানে কি পানিরে বিশ্লেষণ করবা, মানে পানিরে ভাঙবা। আর পানি যোজন মানে কি পানিরে যোগ করবা। শেষ, তোমার পড়া শেষ। দেখায় এখন দেখো কেমনে চিনবা যে আর্দ্র বিশ্লেষণ বা পানি বিশ্লেষণ, মানে পানিকে ভাঙবা। তার মানে দেখো তো যে বিক্রিয়াটা দেখো, বিক্রিয়কের মধ্যে যে এই পাশে তো বিক্রিয়ক, একটা পদার্থের সাথে কি যোগ করছো, পানি যোগ করছো। তো পানিটার কি অস্তিত্ব আছে? আর দেখো তো পানিটার অস্তিত্ব খুঁজে পাও কিনা, পাও না, মানে পানিটা ভেঙে গেছে। এখানে দেখো তো পানি আসছিল, এটার সাথে পানি যোগ হয়েছে, পানির অস্তিত্ব আছে? পানির কিন্তু অস্তিত্ব নাই। তার মানে হচ্ছে পানিটা কি হয়েছে, ভেঙে গেছে। তার মানে ভেঙে গেছে মানে কি পানি বিশ্লেষণ হয়েছে। তার মানে এটা কি, এগুলা কি একটা পানি বিশ্লেষণ বিক্রিয়া। অর্থাৎ ধরো সাদিয়া যোগ হচ্ছে পানি যদি দেও, তারপর হচ্ছে রহিম যোগ করিম হইল, বুঝতে পারছো? তো সাদিয়া যোগ পানি দিছো, উৎপন্ন হইল রহিম যোগ করিম। দিছো সাদিয়ার সাথে পানি, উৎপন্ন হয়েছে রহিম যোগ করিম। উৎপাদে কি পানির কোনো কিছু আছে? নাই। তার মানে হচ্ছে সাদিয়ার সাথে পানিটা যুক্ত হয়ে এমনভাবে ভাঙছে যে উৎপাদে আর পানির কোনো বৈশিষ্ট্য নাই। এখানে দেখো সিলিকন টেট্রাক্লোরাইডের সাথে তোমার পানি যোগ হয়েছে, পানি যোগ হইয়া দেখো এখানে কি হয়েছে, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড আর হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন হয়েছে, মানে পানির কোনো অস্তিত্বই নাই এরকম। তার মানে এখন আমরা সংজ্ঞাটাও পারবো নিশ্চয়ই, যে রাসায়নিক বিক্রিয়ায়, ওকে, বিক্রিয়ক হিসাবে পানি, যে রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক হিসাবে মাস্ট বি পানি থাকবেই, ঠিক আছে? বিক্রিয়ক হিসাবে যে রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক হিসাবে পানি অন্য কোনো যৌগের সাথে বিক্রিয়া করে উৎপাদ উৎপন্ন করলে তাকে আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া বলে। অর্থাৎ তুমি যে কোনো কিছু থাকবে, এটার সাথে হচ্ছে পানি থাকবে, মিললা হচ্ছে একটা উৎপাদ উৎপন্ন করবে। তাহলে যে রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক হিসেবে পানি থাকবে এবং অন্য কোনো যৌগের সাথে, এই যে অন্য কোনো যৌগের সাথে বিক্রিয়া করে হচ্ছে একটা কিছু উৎপন্ন করবে যেখানে আর পানির অস্তিত্ব থাকবে না, সেটাই হচ্ছে কি আর্দ্র বিশ্লেষণ বা পানি বিশ্লেষণ বিক্রিয়া। আশা করি বুঝতে পারছো। তাহলে এটাও তো একটা পানি বিশ্লেষণ বিক্রিয়া, তাই না? এটা তো একটা পানি বিশ্লেষণ বিক্রিয়া হয়েছে, যে দেখো পানি আছে কিন্তু এই পাশের পানি নেই, তাই না? আচ্ছা, তারপরে আসি, দেখো তাহলে পানি যোজন বিক্রিয়া কি? পানি যোজন মানে কি, পানি হচ্ছে যোগ করবা, পানি কি করবা, যোগ করে দিবা। সো এটা পানি যোজন বিক্রিয়া তোমাদের বইতে যেই কঠিনভাবে হচ্ছে সংজ্ঞা দিছে, সো তোমাদের মানে একদম খবর হয়ে যাবে যে ওই সংজ্ঞা শিখতে গেলে। সো আমি একটু সহজভাবে লিখে দিছি। তো পানি যোজন বিক্রিয়া দেখলে কিভাবে চিনবা? দেখো এইখানেও তো পানি আছে, যে এটার সাথে পানি, এটার সাথে পানি, এটার সাথে পানি, কিন্তু পার্থক্য তো একটা আছে। দেখো এইখানে H2O ছিল, এই পাশেও কি আছে, পানি আছে। এখানেও এই যে H2, এইখানেও H2, এখানেও H2, 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 মানে বিক্রিয়কেও পানি ছিল, উৎপাদেও পানি ছিল, যেমনে আসিল। এই যে 5 অণু পানি ছিল, উৎপাদেও 5 অণু পানি, 7 অণু পানি ছিল, উৎপাদেও 7 অণু পানি। এমন যদি হয়, পানিটা কি, এটা কি ভাঙছে? বলো তো, ভাঙছে? তাহলে এটা কি পানি বিশ্লেষণ আমরা বলবো? বলবো না, এটাকে বলবো পানি যোজন, মানে হচ্ছে পানি যোগ হয়েছে। তাহলে এখন সংজ্ঞাটাও ইজি করি, যে বিক্রিয়ায়, আচ্ছা আরেকটু বুঝাই নিতে হবে, নাহলে সংজ্ঞা বুঝবে না। সো এই যে পানিটা আছে না, যে ভাঙে না, এই যে পানির যে অণু আছে, এটা যে এই যে এইভাবে দেখো এখানে একটা ইনটু দিয়া একটা ফোঁটা দিয়ে দেখাইছে আর কি, এরকম ইনটু দিয়া যদি দেখো থাকে, তাহলে এটাকে বলবো হচ্ছে আমরা কি, এটাকে কি বলবো আমরা, এটাকে বলবো হচ্ছে পানি যোজন বিক্রিয়া। আর এইখানে এগুলো হচ্ছে পানির অণুর ক্যালাস। এই শব্দটা তোমাদের কাছে নতুন, ক্যালাস শব্দটা। সো এটা আহামরি মানে ডিসকাস করার মতো এখানে কিছু নাই। জাস্ট তোমাদেরকে যদি আমি একটু বলি যে যে বিক্রিয়ায় কোনো যৌগে পানি, এখানে জল বা পানি একটা দিলেই হয়, সো জলও দিতে পারো বা পানি দিতে পারো। তাহলে যে বিক্রিয়ায় কোনো যৌগে পানির অণু, ঠিক আছে, পানির অণু যুক্ত হয়ে, তাহলে যে বিক্রিয়ায় কোনো যৌগে পানির অণু যুক্ত হয়ে নতুন যুক্ত হয়ে এইটুক দিবা ক্যালাস গঠন করে নতুন যৌগ গঠিত হয় বা গঠিত করে, তাকে পানি যোজন বিক্রিয়া বলে। জিনিসটা হচ্ছে তোমাদেরকে অনেক মনে হচ্ছে যে জল ঘোলা হয়ে গেছে এখানে, সো একটু সহজভাবে বুঝাই। দেখো এইভাবে যদি ইনটু দিয়া
এইখানেও বিক্রিয়কে এইভাবে পানি ছিল, এইভাবে পানি পাও। সো এরকম যদি থাকে তখন এটাকে বলতে পারবা যে এটা হচ্ছে ক্যালাস গঠন করছে, ক্যালাস গঠন করছে, পানির ক্যালাস গঠন করছে। সো এইখানে দেখো যে এখানে, তাহলে এখানে কি ক্যালাস গঠন করছে কি করছে না? করছে। সো এখানে দেখো 7 অণু পানি ছিল, এখানে ইন্টু দিয়ে 7 অণু পানি আসছে, তাহলে ক্যালাস গঠন করছে কি করছে না? করছে, মানে পানির অণুটা আর ভাঙে নাই। বুঝতে পারছো? পানির অণুটা ভাঙে নাই। সো এরকম যদি ঘটনা দেখো তখন বলবা যে ক্যালাস গঠন করছে। তাহলে দেখো তো যে বিক্রিয়কের মধ্যে পানির অণু, এই যে যৌগের মধ্যে এই যে বিক্রিয়কে পানির অণু, এই পানির অণু এই যে দুইটা দেখো CuSO4, এই যে CuSO4, 5NO2, 5NO2, তার মানে এইটুকুর সাথে পানির অণু যুক্ত হয়ে কি গঠন করছে বলো তো? ক্যালাস গঠন করছে। বুঝতে পারছো? তাহলে এই কথাটাই এখানে বলছে যে যে বিক্রিয়ায় কোনো যৌগে পানির অণু যুক্ত হয়ে, এই যে পানির অণু যুক্ত হয়েছে, যুক্ত হয়ে কি ক্যালাস গঠন করে, এই যে ক্যালাস গঠন করছে, ক্যালাস গঠন করে কি নতুন যৌগ গঠিত করে বা নতুন যৌগ গঠিত হয়, তাকে পানি যোজন বিক্রিয়া বলে। সো এমনি তো সংজ্ঞাটা বুঝাই দিলাম, আর পানি যোজন বিক্রিয়া পরীক্ষার মধ্যে দেখলে আশা করি চিনবা। আর এইগুলোর নামকরণগুলো হচ্ছে শিখতে পারো। নিচে দেখো আমি কালার লিখে দিছি, এগুলো কালার পড়ার দরকার নেই, ঠিক আছে? কালার পড়ার দরকার নেই, মন চাইলে পড়ো, পরীক্ষায় মনে হয় আসবে না। আর কিন্তু নামকরণগুলো একটু দেখে নিও। নামকরণ একদম ইজি। এইগুলা কেমনে এই নামকরণ হয়েছে এই নিয়ম পড়তে গেলে তোমার হচ্ছে খাজনার চেয়ে বাজনা বেশি হয়ে যাবে। জাস্ট একটার নাম শিখো, একটার নাম, তাহলে বাকি সবগুলোর নাম এমনিতে পারবা। সো দেখো 5 থাকলে আমরা পড়বো পেন্টা, 6 থাকলে পড়বো হেক্সা, 7 থাকলে পড়বো কি হ্যাপটা। এগুলা শুধুমাত্র এইখানে না, তোমরা যখন হচ্ছে দশম অধ্যায় পড়তে যাবা তখন দেখবা যে 5রে কি পড়বো আমরা? পেন্টা, 6রে পড়বো হেক্সা। দেখবা ব্রাজিল সাপোর্টার যারা, তারা বলে যে মিশন হেক্সা, হেক্সা কমপ্লিট করতে হবে, মানে ব্রাজিলের 6 নাম্বার বিশ্বকাপ কি দরকার। 5টা অলরেডি তো জিতছে, সো 6 মানে হচ্ছে হেক্সা, 7 মানে কি হ্যাপটা। বুঝতে পারছো? তার মানে হচ্ছে এইটার মধ্যে যেহেতু 5 আছে, তার মানে শুরু হবে কি পেন্টা, তারপর কি হবে হাইড্রেট, তারপর কি হবে পেন্টা হাইড্রেট। তাহলে এটার জন্য কি হবে বলো তো? এটার জন্য হবে হ্যাপটা হাইড্রেট, এটার জন্য কি হবে হ্যাপটা হাইড্রেট, এটার জন্য কি হবে হেক্সা হাইড্রেট, এটার জন্য হবে হ্যাপটা হাইড্রেট। ওকে, তারপর কি কপার। তুমি দেখবা এইখানে কোন মৌল আছে? এখানে কপার আছে, এখানে ফেরাস, এখানে জিঙ্ক, এখানে ক্যালসিয়াম, এখানে ম্যাগনেসিয়াম। সো পেন্টা হাইড্রেট কপার। বুঝতে পারছো? তারপর হচ্ছে কি সালফেট। তাহলে সবার প্রথম হচ্ছে এখানে কয় অণু পানি থাকে? এটার জন্য পেন্টা, তারপর কি হাইড্রেট, তারপর হচ্ছে মৌলের নাম, তারপর কি সালফেট। তাহলে এটা পারবা এখন? এটা হবে কি হ্যাপটা, সবার প্রথম হচ্ছে পানির অণু হ্যাপটা, তারপর কি হাইড্রেট, তারপর হচ্ছে এখানে কি আছে ফেরাস, তারপর কি সালফেট। এটার জন্য কি হবে? সবার প্রথম হচ্ছে কি হবে, এখানে হবে এটার আলোকে এটার নামকরণ করবা, এটাকে স্ট্যান্ডার্ড ধরি আর এটা দেখে দেখে করবো। তাহলে এখানে হবে হ্যাপটা, 7 আছে, হাইড্রেট, তারপর এই জায়গায় হবে কি জিঙ্ক, লিখে দিছি আমি জিঙ্ক, তারপর সালফেট। তারপর এটা দেখো এখানে হবে হেক্সা, এটার জন্য হেক্সা হাইড্রেট, এখানে হবে কি ক্যালসিয়াম সালফেট। এটার জন্য এখানে 7 আছে, তাহলে হ্যাপটা হাইড্রেট, এটা হবে কি ম্যাগনেসিয়াম, তারপর কি সালফেট। সো আশা করি তোমরা সবাই এটা পারবা। আর পানির অণু না ভাঙলে ইন্টু দিয়ে আকারে যা আছে তা লেখা থাকলেই কি বুঝবা যে এটা পানি যোজন, পানি ভাঙছে না, ভাঙলে বিশ্লেষণ। তারপরে আসি হচ্ছে সমাণু বিক্রিয়া। আমরা অলরেডি এইখানের এই দুইটা পড়ে ফেলছি, আর আমাদের জাস্ট দুইটা জিনিস বাকি আছে, সমানুকরণ আর হচ্ছে পলিমার। দেন হচ্ছে আমরা আমাদের ক্লাসটা শেষ করব। আশা করি 1 ঘন্টা 10 মিনিটের ভিতরেই শেষ হয়ে যাবে। দেখছো এগুলো আমি লিখে রাখছি, তাও হচ্ছে 1 ঘন্টা 10 মিনিট হয়ে গেছে। এগুলো যদি ক্লাসের ভিতরে লিখতাম তাহলে 4 ঘন্টা লাগতো। এই কারণেই হচ্ছে এই অধ্যায়ের বলছি প্রচুর লেখালেখি, যার কারণে আমরা রেকর্ড ক্লাস দিব। সমানুকরণ বিক্রিয়া, সমানুকরণ বিক্রিয়া মানে বলে না যে চোখ যে মনের কথা বলে, সো এখানে তো চোখ না, নামই যে মনের কথা বলে, যে সমানুকরণ বিক্রিয়া। এখানে হচ্ছে মানে সমান সমান কিছু একটা থাকবে, এরকম একটা ভাইবস মানে নাম থেকেই চলে আসে, তাই না? আরও রানা কি জানি বলো তোমরা একটা আসে। আচ্ছা যাই হোক,
সমানুকরণ বিক্রিয়া হলো যে বিক্রিয়ায় অণুতে বিদ্যমান পরমাণু সমূহ মানে এমন একটা বিক্রিয়া যেখানে মানে অণুর মধ্যে যে পরমাণু আছে সেগুলো হচ্ছে পুনর্বিন্যস্ত হয়ে নতুন যৌগ গঠন করে, তাকে সমানুকরণ বিক্রিয়া বলে। মানে কি বুঝছো? মানে হচ্ছে যে ধরো একটা ক্লাসের মধ্যে 5 জন মানুষ দাঁড়ায় আছে। কয়জন মানুষ? 5 জন। ওরা হচ্ছে এইভাবে দাঁড়ায় আছে। তো তুমি যে চিন্তা করো জিনিসটা হচ্ছে আয়ের মতো দাঁড়ায় আছে। সো তুমি চাইলে জিনিসটাকে যে এইভাবে দাঁড় করাইতে পারো না, যে 3 জন এইভাবে দাঁড় করাইলে 2 জন এইভাবে দাঁড় করাই দিল। তুমি চাইলে অনেকটা এই শেপে দাঁড় করাই দিতে পারো না, যে সাপের মতো বাঁকা এস এর মতো বা এরকম করতে পারো। মানুষের সংখ্যা কি বাড়াইছো? বাড়াইছো না, জাস্ট কি করছো, যে বিন্যস্ত করছো, মানে জিনিসটা হচ্ছে কি করছো, মানে একটু ঘুরায় ফিরাই দিছো আর কি। মানুষের সংখ্যাও বাড়ে নাই, জাস্ট হচ্ছে কি স্ট্রাকচারটা একটু চেঞ্জ করে দিছো। এটাই হচ্ছে সমাণু। তখন বলতে পারবা যে এটা সমাণু, এটা সমাণু। বুঝাইতে কি পারছি? তার মানে সমানুকরণ বিক্রিয়া হচ্ছে অণুপরমাণু সংখ্যা বাড়ে না, জাস্ট হচ্ছে কি স্ট্রাকচারটা চেঞ্জ হয়, মানে হচ্ছে একটু ঘুরায় ফিরায় বিন্যস্ত করো আর কি। তাহলে যে বিক্রিয়ায় অণুতে বিদ্যমান পরমাণু সমূহ পুনর্বিন্যস্ত হয়ে নতুন যৌগ গঠন করে তাকে সমানুকরণ বিক্রিয়া বলে। একটাই বিক্রিয়া ঠাড়ায় মুখস্থ করবা, যে হচ্ছে অ্যামোনিয়াম সায়ানেট সমানুকরণ উল্টাপাল্টা করলে হচ্ছে ইউরিয়া উৎপন্ন হয়। জাস্ট এটা NH4CNO, এটাকে বলবো হচ্ছে কি আমরা অ্যামোনিয়াম সায়ানাইট। আর হচ্ছে তোমার এই যে এটা হচ্ছে HNO HNCONH2। অর্থাৎ এইভাবে দেখলে হচ্ছে মানে কঠিন লাগে। আমি ছোট সময় কেমনে মুখস্থ করছিলাম, যে মাঝে হচ্ছে সিউ, মাঝে কি সিউ, তারপর এই দিক থেকে দেখো তো NH2, আবার এই দিক থেকে দেখো তো NH2, তার মানে মাঝে হচ্ছে সিউ NH2 NH2, মাঝে হচ্ছে সিউ NH2 NH2। এটা হচ্ছে কি ইউরিয়ার সংকেত। ঠিক আছে? আর এখানে কি NH4CNO। এখন দেখো তো আমরা একটা গুণা দিই। এখানে কার্বন কয়টা আছে? একটা। এখানেও গুণা দেখো কার্বন আছে একটা। এখানে অক্সিজেন কয়টা আছে? একটা। এখানেও দেখো অক্সিজেন আছে একটা। এখানে হাইড্রোজেন আছে কয়টা? হাইড্রোজেন আছে হচ্ছে তোমার এখানে হাইড্রোজেন আছে হচ্ছে 4টা। সো এইখানেও দেখো যে 2টা আর 2টা 4টা। তো এইখানে একটা জিনিস ভুল হয়েছে, যে এইখানে N2 দেওয়া দরকার ছিল, তাই না? দূর মাথা গেছে আর কি। এইখানে যে N আছে একটা, সো এটা কি দেখবো না? সো এখানে একটা N আছে, এখানে একটা কি N আছে? কয়টা N আছে? 2টা N আছে। এখানেও কয়টা N আছে? 2টা N আছে। তারপরে নাইট্রোজেন এখানেও 2টা, এখানেও 2টা, 4টা হাইড্রোজেন, এখানেও 4টা হাইড্রোজেন, এখানে একটা কার্বন, এখানেও একটা কার্বন, এখানে একটা অক্সিজেন, এখানেও কি একটা অক্সিজেন। জাস্ট খালি কি গঠনটা চেঞ্জ হওয়ার কারণে কি হয়েছে, যে হচ্ছে একটা আরেকটার কি তোমার মানে একটা হয়ে গেছে অ্যামোনিয়াম সায়ানাইড আর একটা হয়ে গেছে ইউরিয়া। আর পরমাণুর সংখ্যা সব কি সেম, স্ট্রাকচারটা ভিন্ন। এরকম যদি হয় তাহলে বলতে পারবা এটা আর এটা কি পরস্পর কি সমাণু। তো পরীক্ষার মধ্যে যদি আসে সমাণু কাকে বলে, যখন দুইটি যৌগের আণবিক সংকেত একই থাকে। দেখো এটার আর এটার আণবিক সংকেত সেম, মানে জয়টা পরমাণু, এখানে ওইটা পরমাণুই, কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন। দেখো এটার গঠন আর এটার গঠন কি হয়, ভিন্ন হয়। তখন তাদেরকে পরস্পরের সমাণু বলা হয়। অর্থাৎ এটার আর এটার কি পরস্পর কি বলবে, সমাণু বলবে। তাহলে কি বলছিলাম, যে যখন আণবিক সংকেত একই থাকে কিন্তু হচ্ছে কি গাঠনিক সংকেত ভিন্ন হয়, মানে হচ্ছে গঠনটা ভিন্ন থাকে, তখন তাকে পরস্পর সমাণু বলে। পরীক্ষার মধ্যে যাতে আসলে পারো। অ্যান্ড দিস ইজ দ্য লাস্ট পার্ট অফ আওয়ার ক্লাস। ইন দিস ক্লাস যাই হোক, পলিমারকরণ বিক্রিয়া, ঠিক আছে, পলিমারকরণ বিক্রিয়া। সো এটা খুবই ফানি লাগতো, কারণ আমাদের ক্লাসে পলি নামে একটা মেয়ে ছিল, ঠিক আছে। তো আমরা বলতাম পলিমারকরণ বিক্রিয়া, ঠিক আছে। সো পলিমারকরণ বিক্রিয়া জিনিসটা খুবই ইজি। পলিমারকরণ বিক্রিয়া হচ্ছে অনেক সময় তোমরা একটা মালা গাতো না, মালা, বকুল ফুলের মালা। সো সেই বকুল ফুলের মালা যে থিমটা, এটা কেউ জীবনে গাচ্ছ না, জীবনে যদি দেখেও থাকো, অথবা নর্মাল কোনো মালাও যদি দেখে থাকো, পলিমারকরণ বিক্রিয়ার কনসেপ্টটা ঠিক সেম। অনেকগুলো ছোট ছোট পুঁথি এগুলা বা হচ্ছে ছোট ছোট ফুল একসাথে কি করে সুই দিয়ে হচ্ছে মানে গাতে,
তারপর হচ্ছে বড় কয়টা মালা হয়, একটা মালা হয়, তার মানে অনেকগুলা জিনিস মিললে কি হবে, একটা হবে। সো এটাই হচ্ছে কি পলিমারকরণ বিক্রিয়া। আর অনেকগুলো ছোট ছোট যে জিনিসগুলো আছে সেগুলোকে বলা হয়েছে মনোমার। ঠিক আছে, ছোট ছোট জিনিসগুলোকে কি বলা হয়, মনোমার। অর্থাৎ প্রত্যেকটা তুমি মানে ফুলের যেই বকুল ফুলের পাপড়িগুলো আছে সেগুলোকে বলতে পারবা এক একটা কি মনোমার। আর অনেকগুলো মনোমার যুক্ত হয়ে, অর্থাৎ ছোট ছোট কণাগুলো যুক্ত হয়ে বা অনুযুক্ত হয়ে যে বৃহৎ যে জিনিসটা হয়, যে মালাটা হয়, সেটাকে বলবো আমরা কি পলিমার। ঠিক আছে, এখন আশা করি বুঝতে পারছো যে বিক্রিয়ায় অনেকগুলো ছোট ছোট মনোমার অণু, ওই যে অনেকগুলো ছোট ছোট ফুল বা মনোমার অণু পরস্পরের সাথে যুক্ত হয়ে বৃহৎ বা বড় পলিমার গঠন করে, তাকে পলিমারকরণ বিক্রিয়া বলে। পারবা? পরীক্ষায় যদি মনোমার শব্দটা মনেও না থাকে তাও সমস্যা নাই, স্যারের ফুলের মালার কাহিনী মনে করে করে হচ্ছে করে ফেলবা। যে সকল বিক্রিয়া অনেকগুলো ছোট ছোট কি অণু পরস্পরের সাথে যুক্ত হয়ে বৃহৎ অণু গঠন করে, তাকে কি করে, বৃহৎ পলিমার গঠন করে বা বৃহৎ অণু গঠন করে, তাকে পলিমারকরণ বিক্রিয়া বলে। সো এই যে বিক্রিয়াটা, এটা অবশ্যই তোমাকে, এটা হচ্ছে বুঝতে গেলে তোমাকে হচ্ছে মাস্ট বি চ্যাপ্টার 10 পড়তে হবে। বুঝতে পারছো? জৈব যৌগ যেটা আমরা বলি, সেটা ছাড়া এই অংশ তোমাকে আসলে বোঝানো আমার পক্ষে ইম্পসিবল। তবুও জাস্ট বলি যে দেখো, এইখানে একটা হাত ভেঙে, ঠিক আছে, ধরো এটার সাথে এটা হচ্ছে জিনিসটা একদম নর্মালি বুঝাই দিই যে এটা একটা হচ্ছে মানে একটা ফুল, ধরো এটা একটা ফুল। তো এই ফুলের এখানে এন দিছে কেন জানো? এন মানে হচ্ছে, এন দিয়ে বুঝাইছে হচ্ছে নাম্বার অফ ফুল। এনটা কি, যে একটা সংখ্যা। এখানে তুমি 50টা, এনের মান 50 হলে 50টা ফুল আছে, এনের মান 100 হলে তোমার কাছে 100টা ফুল আছে, এনের মান 2000 হলে তোমার কাছে 2000 ফুল আছে। সো এনের মান দিয়ে একটা নাম্বার বুঝাইছে আর কি। আর এই যে ফুলটা হচ্ছে কি মনোমার। বুঝতে পারছো? বা ছোট একটা জিনিস। সো এই যে তোমার কাছে ধরো আমি এনের মানে 100 দিলাম, তোমার কাছে 100টা মনোমার আছে। সো এইখানে মনোমারটা হচ্ছে ইথিন মনোমার। নাম কি? ইথিন। তারপর কি হয়েছে যে দেখো, যে এইখানে মাঝে দুইটা বন্ড ছিল, এই দুইটা বন্ড থেকে একটা বন্ধন আছে, আরেকটা বন্ধন ভাঙ্গা দুই সাইড দিয়ে যুক্ত হয়ে গেছে। তুমি এখন বলবা যে স্যার একটা বন্ধন ভাঙ্গা দুই সাইড দিয়ে কেমনে যুক্ত হইলো? হয় এই সাইড দিয়ে যুক্ত হবে একটা, নয়তো এই সাইড দিয়ে। মাঝের দিকের একটা বন্ধন ভেঙে দুই সাইড দিয়ে যুক্ত হইতে পারে। অর্থাৎ তোমরা হচ্ছে অনেকটা যদি একটা জিনিস চিন্তা করো, যে তোমাদেরকে যদি আমি একটা জিনিস দেখাই, ধরো আমার এখানে ঝাড়ু আছে, বুঝছো? সো ঝাড়ু দিয়ে তোমাদেরকে দেখাই যে ধরো এইখানে একটা বন্ধন আছে, ঠিক আছে, এই যে একটা বন্ধন আছে। সো এই বন্ধন জিনিসটাকে যদি আমি মাঝখান থেকে ভেঙে দেই, অর্থাৎ এই যে বন্ধনটা যখন ভাঙবা তখন দুইটা খণ্ড পাও না, ঠিক সেম কাহিনী। সো এই যে ভাঙে দুই দিক থেকে যুক্ত হয়েছে। বুঝতে পারছো? সো এরকম একটার জন্য এরকম হয়েছে। বুঝতে পারছো? দুই দিক দিয়ে দুইটা হাত, দুই দিক দিয়ে কি হয়েছে, দুইটা হাত বের হয়েছে। এখন 100টার জন্য কি সেম এমন এরকম এরকম বের হবে। এখন তুমি জাস্ট হচ্ছে তুমি চিন্তা করো, তোমার নিজের একটা মানুষ না, তুমি নিজে একটা মানুষ না, সো তোমার কিন্তু দুইটা হাত আছে। সো তুমি যদি চিন্তা করো যে তুমি নিজে একটা ইথিন মনোমার, তাহলে এরকম 100 জন মানুষ কি একসাথে হাত ধরে 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 কি দাঁড়াইতে পারবে কি পারবে না? এইখানের ধরো, এইখানের তোমার হাত দিয়া আরেকজনের হাত ধরবা, আরেকজনের ওই হাত দিয়ে আরেকজন ধরবে, আরেকজনের ওই হাত দিয়ে আরেকজন ধরবে, লাস্টে যায় হচ্ছে ঘুরে আবার এইভাবে ধরবে। সেটা কি সম্ভব? কি সম্ভব না? অবশ্যই সম্ভব। এই যে একটা চেইন তৈরি করা, এটাই হচ্ছে এই যে দেখো একটা ছোট্ট একটা মানুষ মিললে একটা বড় একটা লাইন তৈরি করলো। তো লাইনটা হচ্ছে তোমার কি পলিমার, আর হচ্ছে প্রত্যেকটা মানুষ ধরতে পারো কি মনোমার। আচ্ছা যাই হোক, যেমন হচ্ছে তোমরা হচ্ছে পলিথিনের নাম শুনছো না? পলিথিন সবাই তো ইউজ করো নিশ্চয়ই বিভিন্ন কাজে। সো পলিথিন মূলত ইথিন মনোমার থেকে আসছে। অনেকগুলো ইথিন মনোমার একসাথে যোগ হয়ে কি হয়েছে? ইথিন পলিমার। আর ইথিন পলিমারকেই বলা হয়েছে পলিইথিন। ঠিক আছে? সো এই হচ্ছে আজকের আমাদের ক্লাস। আমরা একদম মানে গোষ্ঠী উদ্ধার করে ফেলছি। এইখানে যে এই অধ্যায়ের যে বিক্রিয়ার প্রকারভেদ আছে সেইগুলার,
অর্থাৎ তোমরা যদি এখন পড়ো, তোমাদের যে মূল বইটা আছে সেটা যদি তোমাদেরকে আমি এখন একটু দেখায়ও দিই যে কি কি পড়াইছি কি কি পড়াই নাই এখনো পর্যন্ত, সেক্ষেত্রে তোমরা একটু বইয়ের সাথে কানেক্টিভিটিটা ভালো পাবা। তো তোমাদেরকে আমি একটু দেখাই দিই, সবাই একটু লক্ষ্য করো। এই যে এটা হচ্ছে তোমাদের বইয়ের সপ্তম অধ্যায়। হ্যাঁ, এই সপ্তম অধ্যায়ের এইগুলো সবই পড়াইছি। যেমন পদার্থের পরিবর্তন, ভৌত পরিবর্তন অলরেডি পড়ানো হয়েছে। তারপর তোমাদেরকে যদি বলি যে এখানে দেখো, এখানে যদি দেখো যে রাসায়নিক পরিবর্তন পড়ানো হয়েছে। তারপর উভয়মুখী একমুখী বিক্রিয়া পড়াইছি, উভয়মুখী বিক্রিয়া পড়াইছি। তারপরে দেখো এই যে আজকে একটু আগে গত ক্লাসে আরেকটা জিনিস পড়াইছি যে তাপ উৎপাদী বিক্রিয়া পড়াইছি। তারপর হচ্ছে তাপহারী বিক্রিয়া পড়াইছি। তারপর আজকের ক্লাসে পড়াইছি দেখো রেডক্স বিক্রিয়া পড়ানো হয়েছে। একটু জিনিস স্কিপ করা হয়েছে, এই যে জারণ মানের যে বিষয়গুলো। হ্যাঁ, এই যে জারণ মান নির্ণয় করো, এই যে জারণ মান, জারণ সংখ্যা নির্ণয় করো, এই টপিকটা পড়াই নাই। তারপর দেখো এই যে সংযোজন, বিয়োজন, প্রতিস্থাপন, দহন। এই যে সংযোজন বিক্রিয়া, এই যে বিয়োজন বিক্রিয়া, এই যে প্রতিস্থাপন বিক্রিয়া, এই যে দহন বিক্রিয়া, এই যে নন রেডক্সের প্রশমন বিক্রিয়া। তারপরে হচ্ছে এই যে অধক্ষেপণ বিক্রিয়া। তারপরে দেখো আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া। তারপর পানি যোজন বিক্রিয়া। তারপর সমানুকরণ বিক্রিয়া। তারপর পলিমারকরণ বিক্রিয়া। সো এই সবগুলো জিনিস তোমাদেরকে পড়ায় ফেলছি। আর আরেকটু যদি যাও তাহলে দেখবা হচ্ছে এই যে বাস্তব ক্ষেত্রে সংগঠিত কয়েকটি রাসায়নিক বিক্রিয়ার উদাহরণ, এইটুক অংশ পড়াই নাই। তারপর যদি আবার দেখো যে হচ্ছে যে বিক্রিয়ার হার বা গতিবেগ, এটা পড়ানো হয়েছে। তারপর লাসাতিলিয়ার নীতিও হচ্ছে অলরেডি পড়ানো হয়ে গেছে। তার মানে যে দেখো কি কি জিনিস পড়ায় নেই, ওই যে কতিপয় এই যে দৈনন্দিন জীবনে যে কাহিনীটা, আর হচ্ছে স্কিপ করছি কি মনে আছে, স্কিপ করছি হচ্ছে ওই জারণ মানটা। সো অলরেডি দেখো যে প্রথম ক্লাসে লাসাতিলিয়ার নীতি পড়লাম, আজকে বিক্রিয়ার প্রকারভেদ পড়লাম। তার মানে যেটা পড়াই নাই এই যে জারণ মান এবং জারণ বিজারণের যে অংশটা আছে সেটা যেহেতু পড়াই নাই, এটা দেখো আগামী ক্লাসে পড়বো। এবং অন্যান্য ওই যে দৈনন্দিন জীবনে কিছু কতিপয় ঘটনা টটনা যে ওই খ নাম্বারের জন্য, সেটা অন্যান্য পড়বো, প্লাস হচ্ছে সিকিউ পড়বো। সো আগামী 2টা ক্লাসের মধ্যে তোমরা যদি পড়তে পারো যে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেস্টভাবে তুমি রাসায়নিক বিক্রিয়া সপ্তম অধ্যায়টা শেষ করছো, এটা তুমি কনফিডেন্স নিতেই পারো। সো ক্লাসটা কেমন লাগছে অবশ্যই অবশ্যই জানায় যাবা। কেমন লাগছে কিভাবে জানাবা, তুমি তোমার কমেন্টটা লিখবা, কতটুকু বুঝছো, দেন হচ্ছে নিচে আবার তোমার নামটা লিখো। কেমন? তোমাদের সবার কমেন্ট স্মৃতি হয়ে থাকবে। আর একটা বিষয় হচ্ছে, যাদের কাছে ক্লাসটা টপ লেভেলে ভালো লাগবে তারা মাস্ট বি তোমাদের যে স্কুলের মেসেঞ্জার গ্রুপ আছে, তোমাদের কনভারসেশন গ্রুপ আছে, সেইখানে রিকমেন্ড করতে পারো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ সবাইকে।